নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আজ আপনাদের জন্য রয়েছে রহস্যের নাম নন্দনকানন গল্পের অন্তিম পর্ব। গল্পটির প্রথম পর্ব আপনারা শুনেছিলেন আগের সোমবার। আজ শুনবেন অন্তিম পর্ব। শুরু হচ্ছে আজকের গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সিরিজের গল্প রহস্যের নাম নন্দনকানন। দরজা আস্তে করে বন্ধ করে শ্রীলেখা বলল, এতক্ষণ খুব হইহল্লা চলছিল সর্বরীতের ফ্ল্যাটে। প্রদোষ থানায় গেছে শুনলাম, ফোনে পুলিশ ডেকেছিল। পুলিশ পাত্তা দেয়নি, তাই নিজের গাড়ি নিয়ে বেরিয়েছে। দেখলাম ঘনশ্যামবাবুও গেলেন তার সঙ্গে। কিন্তু ঘটনাটা কি? সেই ব্রিফকেসটা রায় সাহেবের গাড়ির তলায় পাওয়া গেছে। বলো কি? হ্যাঁ, আমার বাবাকে কি বলবো, সর্বঘাটের কাঁঠালি কলা। ভোরে মর্নিং ওয়াকে বেরোনোর সময় বাবার ওটা চোখে পড়ে। প্রথমে ভেবেছিলেন রাস্তার কুকুর শুয়ে আছে। বাবার এক অভ্যেস, রাস্তার কুকুর দেখলে তাড়া করেন। তো ছড়ির গুঁতো মারতে গিয়ে দেখেন কুকুর নয়, একটা ব্রিফকেস। তারপর? শ্রীলেখা উত্তেজনায় দম নিতে থেমেছিল। উনি ব্রিফকেসটা ছড়ি দিয়ে টেনে আনার চেষ্টা করছিলেন। নিচের ফ্ল্যাটের মনীশবাবু দেখতে পেয়ে বেরিয়ে এসেছিলেন। গণেশ জ্যাঠা কাল রাত্রে বর্ধমান থেকে ফিরেছে, সেও দেখতে পেয়েছিল। এবার কল্পনা করুন। তারপর হইচই শুরু হয়েছিল? হ্যাঁ, সর্বরই নেমে কি বেশি চেঁচামেচি করছিল। আমিও দরজা লক করে নিচে গেলাম। আশ্চর্য কর্নেল সাহেব, সেই ব্রিফকেসটা! সে রাত্রে দেখেই বুঝেছিলাম নতুন আর দামি ব্রিফকেস। হ্যান্ডেলের মাথায় কোম্পানির রঙিন স্টিকার সাঁটা ছিল। রায় সাহেবের সেই ব্রিফকেস। তালা আটা ছিল কি? তাই কি থাকে? তালা ভাঙা, আর ভেতরে কিচ্ছু নেই। তার মানে টাকা হাতিয়ে নিয়ে খালি ব্রিফকেস রেখে গিয়েছে চোর? বাইরে কোথাও না ফেলে দিয়ে গাড়ির তলায় রাখলো কেন? সর্বরীকে খেপিয়ে দিয়ে মজা করতে চেয়েছে। সর্বরী থানায় ডায়েরি করেছিল শুনেছি। অবশ্য পুলিশ আসেনি, এলে জানতে পারতুম। তোমার বাবা কোথায়? ধুর, বাবা এক ফোপর দালাল। থানা থেকে প্রদোষের আসতে দেরি হচ্ছে দেখে কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন। এত নিষেধ করলাম, শুনলেন না। আচ্ছা, আপনারা বসুন, চা আনি নাকি কফি খাবেন? কফিও আছে, বাবা শীতকালে কফি খান। তাক, কফি খেয়েই বেরিয়েছি। বলেই কর্নেল চুরুট বের করলেন। শ্রীলেখা উঠে গিয়ে পাশের ঘর থেকে একটা মাটির খুঁদে ভাঁড় এনে সেন্টার টেবিলে রাখল। চুরুট ধরিয়ে কর্নেল বললেন, বুঝলে, ধোঁয়া ছাড়া আমার ব্রেন কাজ করে না। গন্ধটা তোমার অসহ্য লাগতে পারে। না না, আমাদের অফিসে অনেকে সিগারেট খায়। আমাদের সেলস এক্সিকিউটিভ সেন সাহেব পাইপ টানেন। তুমি কদিনের ছুটি নিয়েছো জানো? 5 দিনের। আজ মঙ্গলবার, কাল অবধি ছুটি। যাই হোক, শনিবার থেকে ছুটি নিয়েছিলাম। তোমার প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোককে কি খবর দিয়েছো? ব্রিফকেস পাওয়া গেছে? আপনাকে টেলিফোন করার পর ওকেও করেছিলাম, রিং হয়ে গেল, কেউ ধরলই না। আমার মুখ ফসকে বেরিয়ে গেল, আচ্ছা কর্নেল, ওকে তো এখানে কোথাও দেখলুম না। থানায় গিয়েছেন নাকি? কর্নেল আমাকে অগ্রাহ্য করে তুম্ব মুখে বললেন, তো শ্রীলেখা, সেদিন তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। বলুন। শনিবার ভোরে তুমি রায় সাহেবের ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকেছিলে। ঘরে কি আলো জ্বলছিল? আলো না, মানে বসার ঘরে আলো জ্বলছিল না, বাথরুমে জ্বলছিল। সেজন্যই তোকে দেখতে পেয়েছিলাম। এবার একটু ভেবে এই প্রশ্নের উত্তর দাও। বসার ঘরে সোফার সেন্টার টেবিলে কি গ্লাস বা ধরো মদের বোতল এসব কিছু লক্ষ্য করেছিলে? না না, ওসব কিছুই ছিল না। সেন্টার টেবিলের দিকে আমি প্রথমেই তাকিয়েছিলাম, কারণ আমার সন্দেহ হয়েছিল যে বেশি মদ খেয়ে রায়জাঠামশাই হয়তো নেশার ঘরে পড়ে আছেন। তবে দরজাটা খোলা থাকার ব্যাপার নিয়ে আমি বাবা আর মিস্টার হালদারের সঙ্গে আলোচনা করেছি। উনি সেই রাত্রে সম্ভবত দরজা আটকাতে ভুলে গিয়েছিলেন, কারণ আরও একবার বাবা ভোরে বেরিয়ে দেখেছিলেন ওর ফ্ল্যাটের দরজা ফাঁক হয়ে আছে আর ওর কুকুরটা সেখানে বাইরে মুখ বের করে বসে আছে। বাবা কুকুরকে খুব ভয় করেন তো। এবার বলো, রায় সাহেবকে যখন তুমি শুক্রবার রাত্রে দরজা খুলে দাও তখন কি ঘড়ি দেখেছিলে? না তো। তাহলে তখন রাত 8টা, তা তুমি কিভাবে জানলে? মনে করে দেখো,
তুমি আমাকে বলেছো রাত 8টায় রায় সাহেব কলিং বেল বাজিয়ে তোমাকে ডাকেন। শ্রীলেখা বিব্রত বোধ করল, একটু পরে বলল, আসলে বাবা রোজ ওদের সমিতি থেকে বাড়ি ফেরেন ওই রাত 9টা, 9:15টার দিকে, তাই বুঝেছি। কিন্তু এমন হতে পারে তোমার বাবা সে রাত্রে 10টা, 10:15টায় বাড়ি ফিরেছিলেন। বাবা বলতে পারেন। হ্যাঁ, কোনো কোনো রাত্রে বাবার ফিরতে দেরি হয়, সেটা ঠিক। শীতের ভোরে তোমার বাবা মর্নিং ওয়াকে বের হন, বিছানার আরাম ছেড়ে উঠে দরজা আটকাতে তোমার বিরক্তি লাগে না? বিরক্ত হই না বললে মিথ্যে বলা হবে। রাগ করে কোনো কোনো দিন শুয়েই থাকি, একটু দেরি করে দরজা আটকাই। বাবা গ্রাহ্য করেন না, আমাকে ঘুম থেকে জাগিয়ে দিয়েই বেরিয়ে যান। এই সময় নিচে গাড়ির শব্দ শোনা গেল। শ্রীলেখা উঠে গিয়ে জানলায় উঁকি মেরে বলল, প্রদোষটা ফিরে এলো। পুলিশ এসেছে কি? দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা বসুন, আমি বরং গিয়ে দেখি। যাও, তবে প্রদোষবাবুদের সামনে তোমার বাবাকে বলো না যে আমরা এসেছি। হ্যাঁ, একটা কথা, তোমার বাবা কি ম্যাগাজিন পড়েন না? ম্যাগাজিন দেখছি না। বাবা শুধু নিউজ পেপার পড়ে। বলেই শ্রীলেখা বেরিয়ে গেল। দরজার কপাট টেনে বন্ধ করে দিল বাইরে থেকে। সিঁড়িতে পায়ের শব্দ এবং চাপা কথাবার্তা শোনা যাচ্ছিল। কর্নেল হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, 1 মিনিট, বাথরুম থেকে আসছি। এই ঘরের সংলগ্ন বাথরুমটা রাস্তার দিকে। কর্নেল বাথরুমে গিয়ে ঢুকলেন। আমি উঠে গিয়ে রাস্তার দিকের জানলাটায় উঁকি দিলুম। হালদার মশাই যে বেশেই থাকুক আমি চিনতে পারবো, কিন্তু কাছাকাছি রাস্তায় তেমন কাউকেও চোখে পড়ল না। ফ্ল্যাটের দরজার সামনে চাপা স্বরে কথাবার্তা চলেছে। হঠাৎ কোনো মহিলা কর্কশ স্বরে বলে উঠল, থাক, আর ন্যাকামি করবেন না, আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। বাজে কথা বলবে না সর্বরী, পারো তো নিজে গিয়ে আমার নামে থানায় ডায়েরি করে এসো। হ্যাঁ, এখনো করিনি, শুধু তপেশ কাকুর খাতিরে। কর্নেল বাথরুম থেকে বেরিয়ে এলেন। রায় সাহেবের মেয়ে শ্রীলেখার সঙ্গে ঝগড়া করছে। কথাটা বলেই চোখে পড়ল কর্নেল পিঠে আটকানো তার কিট ব্যাট এবং গলা থেকে ঝুলন্ত ক্যামেরা আর বাইনোকুলার নিয়েই বাথরুমে ঢুকেছিলেন। উনি এই অবস্থায় সোফায় বসেছিলেন, সেটাও আমার মনে পড়ল। এটা অবশ্য অস্বাভাবিক কিছু নয়। বাইরে গেলেই তার গলা থেকে বাইনোকুলার আর ক্যামেরা ঝোলে। পিঠে আটকানো থাকে ওই কিট ব্যাগটা। কিট ব্যাগের ঠিক উপরে বেরিয়ে থাকে প্রজাপতিরা, নেটস্টিক। আজ অবশ্য ওটা দেখিনি, তবে ক্যামেরা বাইনোকুলার সঙ্গে নিয়েছিলেন। আমি তাকিয়ে আছি দেখে কর্নেল বললেন, বাইরে ঝগড়া হচ্ছে, কিন্তু তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছো? এই কিট ব্যাগ শুদ্ধ বাথরুমে ঢুকেছিলেন? ওতে এমন মূল্যবান কি কিছু আছে নাকি? হ্যাঁ, তা তো আছেই। তাই এখানে রেখে গেলে কি সেটা আমি চুরি করতুম? কি আশ্চর্য, হঠাৎ বাথরুম পেল, ওটা খুলে রাখার তর সইল না। এ নিয়ে তোমার গোয়েন্দাগিরি দেখছি হালদার মশাইকেও হার বানায়। কি মুশকিল, এটা গোয়েন্দাগিরি নয়। এই কিট ব্যাগের কথা ছেড়ে দিচ্ছি, বাইনোকুলার আর ক্যামেরা গলায় ঝুলিয়ে কারো বাথরুমে ঢোকা অদ্ভুত লাগে না? কাল রাত্রেই রাজেনবাবুর মুখে শুনেছ যে আমি একজন অদ্ভুত লোক। এরকম অদ্ভুত আচরণ এবার থেকে ইচ্ছে করলেই করব, দেখতে পাবে। দরজা খুলে শ্রীলেখা এবং তার বাবা তপেশবাবু ঢুকলেন। তপেশবাবু করজোরে বলে উঠলেন, নমস্কার স্যার। শ্রীলেখা, বলবি তো কর্নেল সাহেবরা এসেছেন। আচ্ছা, মিস্টার হালদার এলেন না? ওর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। যাই হোক, শ্রীলেখার মুখে শুনলুম। তপেশবাবু সোফায় ধপাস করে বসে বললেন, ভেরি মিস্টেরিয়াস ঘটনা কর্নেল সাহেব, ভেরি মিস্টেরিয়াস। বলেই চাপা কণ্ঠস্বরে ইনিয়ে বিনিয়ে উনি ঘটনাটা বর্ণনা করলেন। শ্রীলেখার মুখে যা আমরা শুনেছি তা অবশ্য উনি একটু রং চড়িয়ে বললেন। তাছাড়া একটা কুকুরই নাকি ব্রিফকেসটার পাশে শুয়েছিল এবং তার লেজ বেরিয়েছিল বলেই ওর চোখে পড়ে ব্রিফকেসটা। কুকুরটা ছড়ির গুঁতো খেয়ে পালিয়ে যায়। তারপর ব্রিফকেসটা উনি দেখতে পান। কর্নেল বললেন, থানায় গিয়েছিলেন, পুলিশ কি বলল? যেমন প্রদোষ তেমনই সরবরি, মিথ্যুকের মিথ্যুক। বলেছিল 5 লাখ টাকা ভর্তি ব্রিফ কেস হারানোর ডায়েরি থানায় করেছে। আজকে শুনলুম পুলিশ ডায়েরিই নেয়নি। কেন নেবে বলুন তো? ডায়েরি করতে গিয়েছিল বটে, কিন্তু পুলিশ যেটা করে জানতে চেয়েছিল ব্রিফ কেসটা এবং তার ভেতরে সত্যিই টাকা ছিল কিনা। প্রদোষ বা সরবরি কি দেখেছে? দুজনেই গবেট। জেরার চোটে স্বীকার করেছিল তারা ব্রিফ কেস দেখেনি। রায় সাহেবের এক বন্ধুর কাছে শুনেছে সেই লোকটাকে রায় সাহেব নাকি মধ্যম গ্রামের বাগান বাড়ি বিক্রি করেছেন। ওরা সেই লোকটাকে থানায় ডেকে আনতে চেয়েছিল,
সে নাকি মহা ধূর্ত লোক, বুঝলেন? এই গন্ডগোলে কেন সে জড়াতে আসবে? তাছাড়া পুলিশ কোনো থার্ড পার্টির কথাই বা কেন শুনবেন? সে তো বাইরের লোক, কাজেই পুলিশ ডায়েরি নেয়নি। আজ কি বললো পুলিশ? থানায় গিয়ে দেখলুম ডিউটি অফিসার পাত্তা দেয়নি। বড়বাবুর জন্য প্রদোষ আর ঘনশ্যাম অপেক্ষা করছিল। আমি যাওয়ার কিছুক্ষণ পরে বড়বাবু এলেন। সব কথা শুনে বড়বাবু বললেন, রায় সাহেব মানে মহেন্দ্র রায় তো, তার ব্যাকগ্রাউন্ড পুলিশের জানা, চোরাই গাড়ি কেনা বেচার কারবার করত। প্রদোষকে কি অপমান না করলেন বড়বাবু। শেষে ঝুলির বেড়ালো বের করে দিলেন। গুজব শুনত সর্বরী রায় সাহেবের নিজের মেয়ে নয়। বড়বাবু খুলে বলে দিলেন সেই কথাটা। সর্বরীর থোঁতা মুখ ভোঁতা হবে, কিন্তু পুলিশ কেসটা নিলে ভালো হতো। কর্নেল সাহেব আর মিস্টার হালদার একদিকে, পুলিশ অন্যদিকে। এরকমভাবে তদন্তে নামলে চোর শিগগির ধরা পড়তো। এই ছেড়ে দে, চোর কে তা না হয় কর্নেল সাহেবরাই গোপন তদন্ত করে জানতে পারবেন, কিন্তু টাকাগুলো কি উদ্ধার করতে পারবেন? আমার দৃঢ় বিশ্বাস ওই ঘনশ্যাম নন্দী তোর বিছানার তলা থেকে ব্রিফকেস চুরি করে টাকাগুলো হাতিয়ে গত রাতে খালি ব্রিফকেসটা ফেলে দিয়েছে। এটা সে ইচ্ছে করেই করেছে, ভেবেছে তুই আর আমি খালি ব্রিফকেস দেখে শোকে আকুল হব। তপেশ মজুমদার কথাগুলো বলে ঠোঁট কামড়ে ধরলেন। মনে হলো ছেড়ে দে বললেন বটে, কিন্তু তার মনে প্রচণ্ড ক্ষোভের আগুন জ্বলছে। শ্রীলেখাও ঠোঁট কামড়ে ধরেছিল। ঘনশ্যাম কাকু কতগুলো টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করবে? তোরই বোকামি, তবে টাকাটা তোর আর আমার নয়। তাছাড়া রায় সাহেব আর বেঁচে নেই। তখন অবশ্য ভেবেছিলাম বিবেকের দায় বলে কথা, এখন মনে হচ্ছে পাপের করি পাপেই খায়। রায় সাহেবের লাইফ হিস্ট্রি থানার বড়বাবুর মুখে শুনে আর তার ওপর আমার কোনো সিম্প্যাথি নেই। বলেই তিনি ব্যস্ত হয়ে উঠলেন। কর্নেল সাহেবদের চা কফি খাইয়েছিস? শ্রীলেখাকে নিষেধ করেছি, আমরা কফি খেয়েই বেরিয়েছিলুম। যাই হোক, এবার রুটি। কর্নেল সাহেব, বাবা যাই বলুন না কেন, আমি কিন্তু পিছিয়ে আসছি না। বাবা আমাকে চেপে যেতে বলেছিলেন, আমি পুলিশকে জানানোর জন্য ইনসিস্ট করেছিলাম। তখন বাবা বললেন পুলিশকে এসব জানানো ঠিক হবে না, বরং তার পরিচিত একজন প্রাইভেট ডিটেকটিভ আছেন। কর্নেল উঠে দাঁড়িয়ে তাকে থামিয়ে বললেন, ঠিক আছে, মিস্টার হালদারকে যখন তোমার বাবা তোমার পক্ষ থেকে লড়িয়ে দিয়েছেন, তখন তিনি এর কিনারা না করে থামবেন না। তার চেয়ে বড় কথা, মিস্টার হালদার গত রবিবার আমার বাড়িতে জোর দিয়ে বলেছিলেন যে শ্রীলেখাই আমার ক্লায়েন্ট। তার মানে তুমি বুঝতে পারছো, তোমার বাবা ওকে নিষেধ করলেও উনি থামবেন না। হালদার মশাইকে শ্রীলেখা দেবীও যদি থামতে বলেন, উনি থামবেন না। শ্রীলেখার পিড়াপিড়িতে অকারণ একটা ঝামেলায় জড়িয়ে পড়েছি। 5 লাখ টাকার ব্যাপার। ঘনাবাবু হোক কিংবা যেই হোক, গায়ে হাত পড়লে সে ফোঁস করে ছবল মারবে। যা দিনকাল পড়েছে। তুমি চুপ করো তো, তোমার সমিতি নিয়ে থাকো তুমি। আমার ব্যাপারে আর একদম ঢাক গলাবে না বলে দিচ্ছি। আমরা রাস্তায় পৌঁছেছি। সেই সময় দেখলুম উল্টো দিকে গোড়া বাঁধানো একটা বটগাছের তলায় একজন খাটো লুঙ্গি এবং ফুল হাতা সোয়েটার পরা লোক ঠেলাওয়ালাদের সঙ্গে কথা বলছে। মুখে গোঁফ দাড়ি, মাথায় মাফলার জড়ানো। আমাদের দিকে লোকটা একবার ঘুরে আবার কথা বলতে থাকলো। চিনতে পারলুম গোয়েন্দাপ্রবর এই রাস্তার সাধারণ লোকজনের সঙ্গে নিজেকে একাকার করতে পেরেছেন। তপেশবাবু আমাদের বিদায় দিতে এসেছিলেন। আমরা গাড়িতে উঠে বসলে তিনি কর্নেলকে মিনতি করে বললেন, নির্বোধ মেয়ের কথা কানে নেবেন না স্যার। আপনি মিস্টার হালদারকে একটু বুঝিয়ে বলবেন, আমিও গোপনে ওকে বলবো। খামোখা ঝামেলা করে আর লাভ নেই। গনা বেয়ারা লোক, তাতে গণেশের সঙ্গেও তার খুব গলাগলি ভাব। পাড়ার বজ্জাত মস্তানগুলো গণেশের সাকরেত, আমাকে বা শ্রীলেখাকে প্রাণে মেরে দেবে। বলবো, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। বলুন স্যার। শুক্রবার রাত্রে আপনি ঠিক কটা নাগাদ বাড়ি ফিরেছিলেন? তা ওই 9:15 হবে। ওই যে পার্কের মোড়ে আমাদের সমিতির অফিস দেখছেন, ওখান থেকে হেঁটে আসতে যেটুকু সময় লাগে। এই বাড়িতে ঢোকার সময় কি কাউকে বেরিয়ে যেতে দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম, মনে পড়েছে বটে। তাকে চিনতে পেরেছিলেন? স্ট্রিট লাইটে পেছন দিকটা দেখেছিলাম, তবে চেনাই মনে হয়েছিল। আসলে সেরকম ঠিক চেনাও নয়। আবার রায় সাহেবের কাছে অনেকেই আসতো, তাকেও দেখেছি সম্ভবত। তা না হলে চেনা বনেই বা হবে কেন?
তারপর আপনি সোজা সিঁড়ি বেয়ে উঠে নিজের ফ্ল্যাটে ঢুকেছিলেন। হ্যাঁ, কিন্তু সেদিন তো এইসব কথা জিজ্ঞাসা করেননি। আজ কেন জিজ্ঞাসা করছেন কর্নেল সাহেব? মিস্টার হালদার তদন্ত করে জানতে পেরেছেন সেই রাত্রে ঠিক ওই সময়ে একজন বাইরের লোক এই বাড়িতে ঢুকেছিল। দেখা যাচ্ছে মিস্টার হালদার ঠিক জেনেছেন তাহলে। আর একটা কথা, আপনি নিজের ফ্ল্যাটে ঢোকার সময় রায় সাহেবের ফ্ল্যাট কি বন্ধ দেখেছিলেন? মনে পড়ছে না। কোনো কারণে কি অন্যমনস্ক ছিলেন? না না, মানে সব সময় সব ব্যাপারে লক্ষ্য থাকে না তো। ফ্ল্যাটটা তালাবন্ধ থাকলে সিঁড়িতে দোতলায় ওঠার মুখে চোখে পড়ার কথা। তালাবন্ধ দেখিনি মনে পড়েছে। তার মানে রায় সাহেব ঘরে ছিলেন? সম্ভবত। তপেশবাবু, এই গেটের কাছ থেকে দেখা যায় যে রায় সাহেবের ঘরে আলো জ্বলছিল কিনা। তপেশবাবু এতক্ষণে যেন জলের ভিতর থেকে মাথা তুললেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওর ঘরে আলো জ্বলছিল। আপনি এই কথাটা না বললে আমার মনেই পড়তো না। আপনি রাত্রে কখনো ওর ঘরে ঢুকেছেন? না, রাত্রে মদের আসর বসতো। তাছাড়া রায় সাহেব একা থাকলেও মাতাল অবস্থায় আছেন ভেবে রাত্রে পারতপক্ষে ওর ঘরে কখনো ঢুকিনি। হঠাৎ শ্রীলেখার আবির্ভাব হলো। রাগে ফুঁসে উঠে তপেশবাবুকে বলল, আচ্ছা, কর্নেল সাহেবের সময়ের দাম নেই তাই না? তুমি ওকে সাধাসাধি করতে এসেছো যেন উনি এ ব্যাপারে আর মাথা না খাবান। কর্নেল সাহেব, আপনি বাবার কথা শুনবেন না। বাবাকে আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই রেখার বাবার সঙ্গে কোনো কথা হয়েছে। আহ, কি হচ্ছে নাকি? রাস্তায় সিন ক্রিয়েট করতে এসেছিস তুই? চলো জয়ন্ত, দেরি হয়ে গেল। পদ্মপুকুর পার্কের কাছে গিয়ে কর্নেল আমাকে গাড়ি থামাতে বললেন। কেন বললেন একটু পরে বুঝতে পারলুম। ছদ্মবেশী হালদার মশাই হন্তদন্ত হয়ে এলেন। বললেন, খবর আছে কর্নেল স্যার? গাড়িতে উঠে বসুন। আপনাকে আর কষ্ট করে তপেশবাবুর গতিবিধি জানতে হবে না। হালদার মশাই গাড়িতে ওঠার সময় তার বগলদাবা একটা নোংরা মোটা সোটা কাপড়ের ব্যাগ দেখতে পেলুম। গাড়িটা স্টার্ট দিয়ে বললুম, আপনি কি এই বেশেই বাড়ি থেকে বেরিয়েছিলেন নাকি? প্রাইভেট ডিটেকটিভ পিছনের সিটে বসে ততক্ষণে গোঁফ দাড়ি ওপরাতে শুরু করেছেন। বললেন, না না, ভোর 5:30টায় পদ্মপুকুর পার্কে নামছিলাম। তারপর পার্কে গিয়া এই ড্রেস ধরছিলাম। তা কেউ ছিল না পার্কে? আরে প্রচণ্ড শীত। মধ্যিখানের ওই চত্বরখান দেখছেন তো, ওইখানে কিছু ভবঘুরে আগুন জ্বালছিল। আমি জোপের ফাঁকে ঢুকিয়া লুঙ্গিখানা শুধু পড়লাম, গোপদারি আটকাইয়া লইলাম। 3 মিনিটের কাম। বলে হালদার মশাই কর্নেলের পিঠের পাশে মুখ আনলেন। খবর এখন দিব কর্নেল স্যার? খবরটা যদি হয় রায় সাহেবের গাড়ির তলায় পাওয়া ব্রিফকেস, তাহলে বলার দরকার নেই। আর সে খবর আপনি লইছেন গেটের বাইরে জয়ন্তবাবুর গাড়ি দেখেই বুঝছিলাম। আমি কই গিয়া অন্য কথা। বলুন তাহলে। এই শ্রীলেখাদের বাড়ির উল্টো দিকে বটতলায় বইয়াছিলাম। ঠেলাওয়ালারা আগুন জ্বালছিল তখন। গোটা 6টা বাজে গিয়া সবই ওইখানে গিয়া বইছি। হঠাৎ শ্রীলেখাদের বাড়ির ছাদ থেকে কি সব জিনিস যেন পড়লো। বটতলায় কেউ লক্ষ্য করে নাই। তখনই আমি গিয়া দেখি আবর্জনার গাদার উপর দড়ি দিয়া গোল কইরা বান্ধা। দেখাইতেছি আপনারে, খাড়ান। বলেই তিনি ব্যাগের ভিতর হাত ভরলেন। কর্নেল তার দিকে না ঘুরেই বললেন, রঙিন পত্রিকা। হ্যাঁ, আপনি জানেন? কর্নেল এবার ঘুরে তার হাত থেকে পত্রিকার বান্ডিলটা নিলেন। পত্রিকার বান্ডিল ওভাবে কে ফেলল? ইংরেজি পত্রিকা মনে হচ্ছে। এখন আর কোনো কথা নয়, বাড়ি ফিরে আগে কফি। হেভি মিস্ট্রি। অ্যাপার্টমেন্টে ফিরে কর্নেল ষষ্ঠীচরণকে কফি আনতে বললেন। আমি পত্রিকার মোটাসোটা বান্ডিলটা খুলে দেখার জন্য উসখুস করছিলাম, কিন্তু কর্নেল ওটা তার টেবিলের নিচের ড্রয়ারে চালান করে দিলেন। তারপর তার কিট ব্যাগের চেন খুলে একই মাপের আরও এক গাদা পত্রিকা বের করে সেই ড্রয়ারে ঢোকালেন। আপনিও দেখছি অনেকগুলো ম্যাগাজিন পেয়েছেন। একই ম্যাগাজিন মনে হলো। তা কোথায় পেলেন? আমি তো আপনার সঙ্গেই ছিলুম, দেখতে পেলুম না কেন? এগুলো আমার ব্যাগেই ছিল। তাহলে হালদার মশাইয়ের পুরনো ম্যাগাজিনগুলোর সঙ্গে রাখলেন কেন? একই পত্রিকা, তাই একসঙ্গে রাখলুম। কর্নেল স্যার, বাথরুমে যাবো। হ্যাঁ, আপনার হাত মুখ ধুয়ে ফেলা দরকার। যান, গরম জলও পাবেন, পোশাক ঠিকঠাক করাও দরকার। যান, ফ্রেশ হয়ে আসুন।
হালদার মশাই ড্রয়িং রুম সংলগ্ন বাথরুমে গিয়ে ঢুকলেন। দেখলুম কর্নেল চোখ বুজে সাদা দাড়ি মুঠো করে ধরে টানছেন। বললুম, আপনি এভাবে চোখ বুজে দাড়ি টানাটানি করলেই বুঝতে পারি অঙ্কটা মিলছে না। কর্নেল চোখ খুললেন না, বললেন, অঙ্ক নয় জয়ন্ত, আতঙ্ক বলতে পারো। বলেন কি? কিসের আতঙ্ক? প্রাণীর। আপনার প্রাণের? আপনার প্রাণ যুদ্ধের ফ্রন্ট লাইনে যখন যায়নি তখন কারও সাধ্য নেই আপনার প্রাণের ওপর হামলা করে। কর্নেল আমার কথায় কান না দিয়ে আপন মনে বললেন, লোকটা কি এত বোকা হবে? কোন লোকটা? কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসলেন। তারপর টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলেন। কিছুক্ষণ পরে বললেন, রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। বাড়িতে লোকজন কেউ নেই নাকি? ষষ্ঠীচরণ কফি আর স্ন্যাক্সের ট্রে রেখে গেল। কর্নেল রিসিভার রেখে কফির পেয়ালা তুলে নিলেন। কাকে ফোন করেছিলেন জানতে চাইলুম না, কারণ ওর তুম্ব মুখ দেখেই বুঝতে পারছিলুম কোনো প্রশ্নের স্পষ্ট জবাব পাব না। এদিকে হালদার মশাই প্যান্ট শার্ট জ্যাকেট পরে তার স্বাভাবিক চেহারা নিয়ে ফিরে এলেন। বললেন, কর্নেল স্যার, কাছে একখানা পুরনো নিউজ পেপার লুমু। দেখছি আপনার ছদ্মবেশবর্তী ব্যাগটা কাগজে জড়িয়ে রাখা উচিত। চেহারা এবং পোশাকের সঙ্গে ঠিক ফিট করছে না। ঠিক কইছেন। বলেই হাসি মুখে গোয়েন্দা প্রবর বসলেন। তারপর কফির পেয়ালা তুলে যথারীতি ফুঁ দিয়ে চুমুক দিতে থাকলেন। একটু পরে টেলিফোন বেজে উঠল। কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন। হ্যাঁ করছি, শুনুন। কিছুক্ষণ আগে আপনাকে রিং করেছিলুম। বাড়িতে কোনো লোক থাকে না বুঝি? ও শুনুন, আমি আপনার সাড়া না পেয়ে ভেবেছিলুম আপনি হয়তো আমার কথার গুরুত্ব দেননি। হ্যাঁ, ব্যাপারটা সিরিয়াস। আপনি বরং কয়েকদিনের জন্য একটু বাইরে কোথাও ঘুরে আসুন। হ্যাঁ, আশা করি শিগগির একটা হেস্তনেস্ত হয়ে যাবে। না না, রিস্ক নেবেন না। রাখছি। রিসিভার রেখে কর্নেল স্বগোক্তি করলেন, লোভ অনেক সময় মানুষকে অন্ধ করে দেয়। কারে অন্ধ করলো? কর্নেল তার কথায় কান দিলেন না। বললেন, হালদার মশাই, আপনাকে এবার একটা কাজ করতে হবে। কন? দরগা রোডে ঘনশ্যাম নন্দীকে যে ভদ্রলোক জমি সমেত গ্যারেজ বিক্রি করেছেন তার নাম কি? হালদার মশাই জ্যাকেটের ভিতর থেকে একটা খুদে নোট বই বের করে পাতা উল্টে দেখে বললেন, সাহিল খান, নন বেঙ্গলি মুসলিম। কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। আপনি আপনার নিজের বুদ্ধি অনুসারে কাজ করবেন। আবার বলছি, তাড়াহুড়ো করবেন না। কাজটা কি কন কর্নেল স্যার? সাহিল খানের সঙ্গে কথাবার্তা বলে জেনে নেবেন ঘনশ্যাম নন্দী একা ওর গ্যারেজ কিনছেন নাকি কোনো পার্টনার আছে। থাকলে সেই পার্টনারের নাম কি? সাহিল খান বেশি কথা কইতে চান না, কেমন যেন বেকাচোরা কথাবার্তা, পাত্তাই দিতে চান না। আপনাকে ভদ্রলোক ইনকাম ট্যাক্স অফিসের লোক ভেবেছিলেন সম্ভবত। জয়ন্ত ঠিক ধরেছে মনে হচ্ছে। আপনাকে টিপিক্যাল ওই লাইনের লোক সাজতে হবে, না পোশাকে নয়, কথাবার্তায়। আপনি বরং এক কাজ করবেন, থিয়েটার রোড এরিয়ায় একটা গাড়ি মেরামতের গ্যারেজ আছে। আমার যখন গাড়ি ছিল ওখানেই কাজ করাতুম। 1 মিনিট। বলে উনি টেবিলের একটা ড্রয়ার টেনে কতগুলো কার্ড বের করলেন। সেগুলো টেবিলে রেখে আবার কতগুলো বের করে খুঁজতে থাকলেন। ড্রয়ারটা অজস্র নেম কার্ডে ভর্তি। কিছুক্ষণ খোঁজার পর একটা কার্ড হাতে নিয়ে কর্নেল বললেন, 4 বছর আগে আমার ল্যান্ড রোভার গাড়িটা বেচেছি। তারপর থেকে জয়ন্তর কাঁধে চেপেই বেড়াচ্ছি। অবশ্য জয়ন্ত এসব ব্যাপারে খুবই উদার। মোটেও না, এক্সক্লুসিভ এক একটা থ্রিলিং স্টোরি ছেপে দৈনিক সত্যসেবক পত্রিকার পসার বেড়েছে। আমার গাড়ির ফুয়েল খরচের ব্যাপারে তাই কর্তৃপক্ষ একেবারেই মুক্ত হস্ত। আমি কি নিজের ট্যাকের পয়সা খরচ করি নাকি? কর্নেল ততক্ষণে টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করছিলেন। লাইন পেয়ে বললেন, সরলবাবু, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি না 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 গাড়ি কিনিনি। একটু মন দিয়ে শুনুন। আমার খুব আপনজন মিস্টার কে হালদার, খুলেই বলি, উনি একজন প্রাক্তন পুলিশ অফিসার। বর্তমানে প্রাইভেট ডিটেকটিভ। না না না, কোনো গোলমেলে ব্যাপার না, আপনি নিশ্চিন্ত থাকুন। একটা কেসের ব্যাপারে মিস্টার হালদারের গাড়ি মেরামত এবং গ্যারেজ সংক্রান্ত ট্রেনিং দরকার। আপনাকে একটু কোঅপারেট করতে হবে।
উনি আপনাদের কাজকর্ম ওয়াচ করবেন, কথাবার্তা শুনবেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। মিস্টার হালদার বুদ্ধিমান এবং অভিজ্ঞ মানুষ, দুদিনই যথেষ্ট। তবে ওর পরিচয় যেন গোপন থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। উনি আমার নেম কার্ড নিয়ে আপনার কাছে যথাসময়ে যাবেন। কেমন? ছাড়ি? রিসিভার রেখে কর্নেল হালদার মশাইকে একটা নেম কার্ড দিলেন। তারপর সরলবাবুর গ্যারাজের ঠিকানা লিখে দিলেন। হালদার মশাই উত্তেজিত হয়ে উঠেছিলেন। তখনই উঠে দাঁড়িয়ে বললেন, কর্নেল স্যারেরে কি কমু, থিওরিটিক্যালি তো জানি ডিটেকটিভ রে একেবারে সর্ববিদ্যা বিশারদ হইতে হয়। এই ট্রেনিংটা আমার প্রফেশনে সত্যিই খুব দরকার আছিল। কর্নেল স্যার, জয়ন্তবাবু, যাই গিয়া। গোয়েন্দা প্রবর সবেগে প্রস্থান করলেন। কে বা কারা একটা গাড়ি মেরামতের জায়গা কিনছে, তার জন্য হালদার মশাইকে এভাবে লড়িয়ে দিলেন বস? রহস্যের গন্ধ পাচ্ছি। রহস্য কিসের? হালদার মশাইয়ের এই ধরনের ট্রেনিং ভবিষ্যতে কাজে লাগতেই পারে। কলকাতার এইসব গ্যারেজের মধ্যে পরস্পর এলাকা ভিত্তিক যোগাযোগ আছে। কাজেই আমি যা জানতে চাইছি তা হালদার মশাই ওখানেও দৈবাত জেনে যেতে পারেন। তা আপনি আজ আর কোথাও বেরোবেন নাকি? কিচ্ছু ঠিক নেই, তবে আপাতত আমিও আর তাড়াহুড়ো করছি না। দরকার হলে তোমাকে খবর দেব। আচ্ছা, আর একটা কথা, রায় সাহেবের রিভলভার হারানোর ব্যাপারে ওর মেয়ে জামাই পুলিশকে কিছু জানায়নি? মানে আপনি তপেশবাবুকে জিজ্ঞেস করলেন না কেন এটা? তপেশবাবু যখন রিভলভার সম্পর্কে কোনো কথা বললেন না, তখন ধরেই নিয়েছি প্রদোষ ও সর্বরই পুলিশের কাছে এই ব্যাপারটা চেপে গেছে। চেপে যাওয়ার কী কারণ থাকতে পারে? রিভলভারটা যদি লাইসেন্স থাকে? বোঝাই যাচ্ছে লাইসেন্স ছিল না। তা থাকলে রায় সাহেবের ফ্ল্যাটে কোনো নিরাপদ জায়গায় পাওয়া যেত। ধরো আলমারির লকার কিংবা এই ধরনের কোনো জায়গায়। বার্ষিক রিনিউয়ালের কাগজপত্রও থাকতো। আচ্ছা, তার মানে ওটা বেআইনি অস্ত্র? তাছাড়া আর কি? বলেই কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজলেন। সেদিন সন্ধ্যায় দৈনিক সত্যসেবক পত্রিকা থেকে কর্নেলকে টেলিফোন করেছিল। ষষ্ঠীচরণ সাড়া দিয়ে বলেছিল, বাবা মশাই তো বিকেলে বেরিয়েছেন, কিছু বলতে হবে? বলবে আমি ফোন করেছিলাম। রাত্রে সল্ট লেকে ফিরে ভেবেছিলুম কর্নেলকে টেলিফোন করি, কিন্তু না, করিনি। একটু অভিমান হয়েছিল। ঠিক করেছিলুম উনি নিজে থেকে ফোন না করলে ওকে আমি এড়িয়েই থাকব। আমার ধারণা এই কেসের ব্যাপারে কোনো কারণে উনি আমাকে হয়তো এড়িয়ে থাকছেন। পরে মনে পড়েছিল কর্নেল বলেছিলেন তাড়াহুড়ো না করে আস্তে সুস্থে এগোতে চান। তাই হয়তো উনি কোথাও পাখি, প্রজাপতি বা অর্কিডের খোঁজে ঘুরতে বেরিয়েছেন। কলকাতা ছেড়ে কর্নেল অনেক সময় দূর দূরান্তে পাড়ি জমান। আমাকে সর্বক্ষেত্রে সঙ্গী করেন এমন তো নয়। শুক্রবার সন্ধ্যায় অফিসে বসে পুলিশ সূত্রে পাওয়া বড় রকমের একটা ছিনতাইয়ের খবর জমকালো করে লিখছি, হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই কর্নেলের কণ্ঠস্বর ভেসে এলো, জয়ন্ত, বাড়ি ফেরার পথে ষষ্ঠীর হাতের এক পেয়ালা কফি খেয়ে যেও। আপনার গতিবিধি এই কদিনে যতই রহস্যজনক হোক তা নিয়ে কিন্তু আমি মাথা ঘামাইনি। ঠিক করেছো ডার্লিং, খামোকা হয়রান হতে। যাই হোক, এসো কিন্তু। কিছু খবর আশা করছি কর্নেল। পেতে পারো। বলি কর্নেল টেলিফোন ছেড়ে দিলেন। কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছতে 7:30 বেজে গেল। ড্রয়িং রুমে হালদার মশাইকে দেখে বললুম, বাহ, ট্রেনিং শেষ করে হালদার মশাইও এসে গেছেন দেখছি। ট্রেনিং একদিনেই শেষ। সে কি? কর্নেল স্যারের জিগান। কর্নেল চুরুট টানছিলেন। এক রাশ ধোঁয়ার মধ্যে বললেন, ট্রেনিং একদিনে শেষ হওয়ার কথা নয়, তবে হালদার মশাই একদিনেই জেনে ফেলেছিলেন দরগা রোডে সাহিল খানের গ্যারেজের খদ্দের কারা। কারা বলছি, কারণ যা অনুমান করেছিলুম মিলে গেছে। সরলবাবুর হেড মেকানিক খোকন রঙের মিস্ত্রিদের কইছিল যে দারগা রোডে সাহিল মিয়ার গ্যারাজ নাকি আবার খুলবে। নতুন মালিক একজন ভালো রঙের মিস্ত্রি খুঁজছেন। সরলবাবু পেমেন্ট ঠিক মতো করেন না। রঙের মিস্ত্রি কইল, তুমি এইখান থেকে কাজ ছাড়লে আমিও ছাড়ুম। দুইজনেরই কথা আমার কানে আইতে ওত পাচ্ছিলাম। বুঝলুম, কিন্তু নতুন মালিকদের একজন তো ঘনশ্যাম নন্দী, আর অন্যজন? কর্নেলকে মুখ খোলার সুযোগ দিলেন না হালদার মশাই। বললেন, রায় সাহেবের দেখলাম ওরা ভালো হয়েছে নে। কখন কইল রায় সাহেবের জামাই তার বাড়িতে গেছিল। তখনই বুঝলাম প্রদোষ হইল গিয়া আর এক পার্টনার। কথাগুলো এক নিঃশ্বাসে বলার পর হালদার মশাই
এক টিপ নস্যি নিলেন। কর্নেল বললেন, এটা স্বাভাবিক। রায় সাহেবের ফ্ল্যাটে প্রচুর নগদ টাকা থাকতেই পারে। 10-20 লাখ টাকা নাকি ওর হাতের ময়লা ছিল। কিন্তু ঘনশ্যাম নন্দীকে তাহলে অর্ধেক টাকা দিতে হয়েছে। সাহিল খান 15 লাখে গ্যারাজ বেচছেন বলেছিলেন। ঘনশ্যামবাবু যদি মারোয়ারি ভদ্রলোকের কাছে 5 লাখ আদায় করতে পারেন, বাকি 2.5 লাখ জোগাড় করা তার পক্ষে হয়তো অসম্ভব নয়। কি কন জয়ন্তবাবু, আমার ক্লায়েন্টের কাছে রায় সাহেবের ব্রিফ কেসে 5 লাখ টাকা ছিল। ঘনশ্যামী তো চুরি করছিল, কাজেই 2.5 লাখ টাকা দেওয়ার প্রবলেম কিসের? ষষ্ঠীচরণ আমার জন্য কফি আনলো। কর্নেল বললেন, নাও কফি খেয়ে নার্ভ চাঙ্গা করে নাও জয়ন্ত। নার্ভ চাঙ্গা করে আমার লাভ নেই। চোর কে তা জানা গেছে, কিন্তু প্রমাণ করা যাবে না। রায় সাহেবের রিভলভার কে চুরি করেছে তাও জানার উপায় নেই। সত্যসেবক পত্রিকায় যে একটা চমকপ্রদ এক্সক্লুসিভ স্টোরি করব, তার আইনসম্মত ভিত্তিও তো নেই। ধুর। কর্নেল কিছু বলতে যাচ্ছিলেন, এই সময় ডোরবেল বাজল। ষষ্ঠী, একটু পরে গোপালনগর জয়মা নার্সারির সেই হারাধন মল্লিক ঘরে ঢুকলেন। আসুন মল্লিক মশাই, আসুন, বসুন। মল্লিক মশাই সোফায় বসে হালদার মশাইয়ের দিকে তাকালেন। ওকে চেনা চেনা মনে হচ্ছে। আমার ঘরেই দেখেছেন, উনি মিস্টার কে কে হালদার। আপনাকে যেমন মল্লিক মশাই বলি, ওকে তেমনই হালদার মশাই বলি। হালদার মশাই, বলুন তো ইনি কে? সিনসি, আপনারে উনি কুমড়ো পটাশ দিতে আইছিলেন। মল্লিক মশাই হাসলেন না, কিন্তু কর্নেল ও আমি হেসে ফেললুম। হ্যাঁ, জয়ন্তের ভাষায় কুমড়ো পটাশ। ওগুলো এক রকমের ক্যাকটাস। প্রজাতির নাম লাতিন ভাষায় পারোদাইয়া স্যাংভিনিফ্লোরা। লাল রঙের চমৎকার ফুল ফোটায়। আরে কুমড়ো নয়, বরং আনারস বা গোল এঁচড়ের সঙ্গে মিল আছে খানিকটা। মল্লিক মশাইয়ের জন্য ষষ্ঠীচরণকে কফি আনতে বলে কর্নেল তার দিকে ঘুরলেন। কলকাতায় এসেছিলেন কোনো কাজে নাকি? হারাধন মল্লিক মাথায় জড়ানো মাফলার খুলতে খুলতে কর্নেলের কথার উপর বললেন, হ্যাঁ, কলকাতা এসেছিলাম নিজের কাজে। ফেরার পথে আপনাকে খবরটা দিতে এলুম। বলুন, এদের সামনেই বলতে পারেন, যত গোপনীয় হোক না কেন। রাজেন মধ্যমগ্রামের সেই বাগান বাড়ি কিনছে বলেছিলুম না? গতকাল বিকেলে বারাসতে গিয়ে বিশ্বস্ত সূত্রে শুনলুম সেদিনই ডিড রেজিস্ট্রি হয়েছে। হ্যাঁ, আজ সকালে ওর বাড়ি হয়ে এসেছি। কথায় কথায় রাজেন স্বীকারও করলো বাগান বাড়িটা কিনে বড় ভুল করেছে। গত রাত্রে ওখানে থাকতে গিয়েছিল, ভূতের উৎপাতে রাত দুপুরে মোটর সাইকেলে চেপে পালিয়ে এসেছে। বাগান বাড়িটা নাকি সত্যিই ভুতুড়ে। রাজেন ওটা বিক্রি করে দেবে। ওর কথা শুনে আমি একটু লোভে পড়ে গিয়েছিলাম কর্নেল সাহেব। ঈশ্বরের আশীর্বাদে আমি যাকে গুরু ধরেছি তিনি বিরাট শক্তিধর তান্ত্রিক, তাই আমার মনে বরাবর জোর আছে। আপনি কিনতে চাইলেন? হ্যাঁ, কিন্তু রাজেনের তো চক্ষু লজ্জার বালাই নেই। মুখের উপর বলে দিল তার হাতে 30 লাখ টাকার অফার আছে, আমি কিনলে 25 লাখে দেবে। হাড়ে বজ্জাদার কাকে বলে বলুন তো? কিনেছে মাত্র 5 কিংবা 6 লাখে। আমি চমকে উঠেছিল মল্লিক মশাইয়ের কথা শুনে। রায় সাহেব তো গত শনিবার মারা গিয়েছেন, তাহলে গতকাল ডিড রেজিস্ট্রি হলো কি করে? প্রশ্নটা মুখ দিয়ে বেরিয়েই গেল। আচ্ছা মল্লিক মশাই, সম্পত্তি কেনা বেচার ডিড রেজিস্ট্রি হয় কিভাবে? কর্নেল আমার দিকে চোখ কটমটিয়ে বললেন, আশ্চর্য জয়ন্ত, তুমি একজন সাংবাদিক, তাছাড়া নিজে সল্টলেকে ফ্ল্যাট কিনেছো। তোমার জানা উচিত কিভাবে রেজিস্ট্রেশন হয়। বুঝলুম প্রশ্নটা তোলা ঠিক হয়নি। মফস্বলে প্রপার্টি ডিড রেজিস্ট্রেশনে হাঙ্গামা নেই। ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার বিক্রেতার দিকে তাকিয়ে শুধু জিজ্ঞাসা করেন টাকা পেয়েছেন, ব্যাস। কেউ হয়তো আর একটা কথা জিজ্ঞাসা করেন, কতখানি জমি বেচলেন, এইমাত্র। ঠিক কইছেন, আমি দেখছি বেশি কিছু জিগায় না। ষষ্ঠী কফি দিয়ে গেল। মল্লিক মশাই কফি খেতে খেতে সহাস্যে বললেন, গুরুদেবকে বলে রাজেনের কেনা বাগান বাড়িতে আরও 1 ডজন ভূত লেলিয়ে দেওয়ার ব্যবস্থা করব। মল্লিক মশাই, ওই বাগান বাড়ি বিক্রির বিজ্ঞাপনের কথাগুলো নিশ্চয়ই ভুলে যাননি। না, বড্ড গোলমেলে। শুধু ভূতের জন্য গোলমেলে নয় মল্লিক মশাই, আমার ধারণা শরিকি ঝামেলা আছে। আলবাত আছে। রাজেন এখন তা জেনে গিয়েছে বলেই ভূতের বদনাম রটাচ্ছে। বুঝুক ঠেলা। কফি খাওয়ার পর হারাধন মল্লিক বিদায় নিলেন। এবার বললুম, আচ্ছা কর্নেল,
তাহলে রাজেন মুখার্জি একজন জাল রায় সাহেবকে রেজিস্ট্রি অফিসে হাজির করেছিলেন, তাই না? কর্নেল চোখ বুঝে কিছু ভাবছিলেন। বললেন, সে তো বোঝাই যাচ্ছে। এবার রায় সাহেবের মেয়ে জামাই ডাক্তারের ডেথ সার্টিফিকেটের সাহায্যে ওই রাজেনবাবুর বিরুদ্ধে জালিয়াতির মামলা করলেই তো কেলেঙ্কারি। হালদার মশাই গুলিগুলি চোখ করে তাকিয়েছিলেন। বললেন, কর্নেল স্যার, একটু বোঝাই এখন তো। কর্নেলকে গম্ভীর দেখাচ্ছিল। চোখ খুলে হঠাৎ হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভার তুলে তিনি ডায়াল করতে থাকলেন। সারা এলে বললেন, শ্রীলেখা, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। হ্যাঁ শোনো, রায় সাহেবের ফ্ল্যাটে ওর মেয়ে জামাই এখনো আছে কিনা জানো? তোমার বাবা ঠিক জানেন? কখন? আচ্ছা, রাখছি। না না, তোমার এই ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নেই। রিসিভার রেখে কর্নেল ব্যস্তভাবে বললেন, জয়ন্ত, হালদার মশাই, পিক। জিজ্ঞেস করলুম, কোথায় যাবেন? দমদম এরিয়ায় যাব। 1 মিনিট, তোমরা নিচে অপেক্ষা করো, আমি আসছি। বলেই কর্নেল ভিতরের ঘরে চলে গেলেন। কোথায় চলেছি তা বুঝতে পেরেছিলুম, কিন্তু দমদম এলাকা আমার একেবারেই অচেনা বললেই চলে। কর্নেলের সঙ্গে বার দুয়েক এই এলাকায় এসেছিলুম। কর্নেলের নির্দেশ অনুসারে অনেক ছোট বড় রাস্তা এবং গলিতে ক্রমাগত বাঁক নিতে নিতে মোটামুটি চওড়া একটা রাস্তায় পৌঁছলুম। কর্নেল বললেন, সামনে বাঁকের মুখে বাঁদিকে গাড়ি দাঁড় করাবে। এই রাস্তার দুধারে কদাচিৎ দোকানপাট দেখা যাচ্ছিল। বাঁকে একটা পানের দোকানের কাছে ফুটপাত ঘেঁষে গাড়ি দাঁড় করালুম। স্ট্রিট লাইট থেকে ফুটপাতে আলো ছড়াতে বাধা দিয়েছে সারবন্দি ঝাড়া বেটে গাছ। গাড়ি লক করে কর্নেলকে অনুসরণ করলুম। বোঝাই যাচ্ছিল কর্নেল বাড়িটা চেনেন, তার মানে আমার অজ্ঞাতসারে রায় সাহেবের বাড়িটাতে এসেছেন। বাঁদিকে একটা গেটের মাথায় আলো জ্বলছিল। কর্নেল সেখানে গিয়ে আস্তে করে ডাকলেন, ধরমবীর। পাশের একতলা ছোট্ট ঘরের বারান্দা থেকে বেঁটে গুঁফো এবং মোটা সোটা একটা লোক এগিয়ে এলো। তার মাথায় গোল ছাই রঙা টুপি, পরনে খাকি প্যান্ট এবং গায়ে জড়ানো আস্ত কম্বল। সে একবার অকারণ টর্চ জ্বেলেই নিভিয়ে দিল। তারপর কর্নেলকে দেখে সেলাম ঠুকে দাঁড়ালো। হাসি মুখে বলল, आइए कर्नल साहब। তোমার সাহেব মেম সাহেবের সঙ্গে দেখা করবো ধরমবীর। শুনলুম ওরা ইন্টালি এরিয়ার বাড়ি থেকে এই বাড়িতে ফিরেছেন। জি হ্যাঁ कर्नल साहब, আপনারা কৃপা সে 1 মিনিট থামবেন, আমি খবর ভেজে আসছি। ধরমবীর, তুমি আমার এই কার্ডটা নিয়ে যাও। ধরমবীর কার্ড নিয়ে এগিয়ে গেল গাড়ি বারান্দার দিকে। গাড়ি বারান্দার ভিতরে আলো জ্বলছিল। দুধারে দুটো থাম, একটা গাড়ি দেখা যাচ্ছিল। দোতলার দুটো আলো জ্বলছিল। হালদার মশাই চাপা স্বরে বললেন, এমন অভদ্র কেন? গেট খান খুললো না? গেট খুলে ধরমবীর ভিতরে নিয়ে গেল না। বোঝাই যাচ্ছে ওর মালিকের নিষেধ আছে। তবে আমি যা আশঙ্কা করে ছুটে এলুম তা ভুল মনে হচ্ছে। জিজ্ঞেস করলুম, খুন খারাপির আশঙ্কা নয় তো? চুপ। অন্তত মিনিট 5 পরে ধরমবীর ফিরে এসে ভিতর থেকে একটা গেটের তালা খুলে দিল। বলল, আসুন कर्नल साहब। আমরা ভেতরে ঢুকলে সে তালা আটকে দিল। তারপর আমাদের পাশ কাটিয়ে সামনে গেল। রাজেন বাবু এসেছেন कर्नल साहब, রাজেন মুখার্জি। উনি কখন এলেন? সাহেব মেম সাহেব আসলেন বিকালে। উনি আসলেন 6টার সময়, মোটর সাইকেলে আসলেন। গাড়ি বারান্দার কাছে গিয়ে দেখলুম একটা মোটর সাইকেল দাঁড়ানো আছে। ধরমবীর আমাদের সে ঘরে বসতে বলল। সেটা বনেদি রীতির হলঘর। ভেতর থেকে সিঁড়ি উঠে গেছে দোতলায়। আমরা সোফায় বসলাম। ধরমবীর বলল, ছোট সাহেব এক্ষুনি আসবেন। দোতলায় কুকুরের ডাক শোনা গেল। তারপর একটা প্রকাণ্ড অ্যালসেশিয়ান কুকুরের গলায় বাঁধা চেন হাতে ধরে বলিষ্ঠ গড়নের এক যুবক নেমে এলো। কুকুরটা সম্ভবত হালদার মশাইকে সহ্য করতে পারছিল না, তার দিকে ঝাঁপ দেওয়ার ভঙ্গি করছিল। প্রদোষবাবু, কুকুরের উপদ্রবে যা বলতে এসেছি তা বলা হবে না। কুকুরটাকে সরান। আর রাজেনবাবু এসেছেন, তাকেও ডাকুন। রাজন কাকুকে আপনি চেনেন? চিনি। আপনিও আমাকে চেনেন, মানে ডক্টর সুরেশ সরকার রোডে আপনার শ্বশুরের বাড়িতে আমি নিশ্চয়ই আপনার চোখে পড়েছিলুম। বিশেষ করে আমার এই মার্কা মারা চেহারা সহজেই চোখে পড়ার কথা। এই সময় সিঁড়ির ওপর থেকে রাজেনবাবুর কথা শোনা গেল। প্রদোষ, কাকে কুকুরের ভয় দেখাচ্ছ? কর্নেল সাহেবের আসল পরিচয় তুমি জানো না। কুকুর সরাও শিগগির। প্রদোষ কুকুরের চেনটা ধরমবীরের হাতে দিয়ে বলল, এই জনিকে উপরে রেখে এসো।
ধরমবীর কুকুরটাকে টানতে টানতে ওপরে নিয়ে গেল। ততক্ষণে রাজেন মুখার্জি নেমে এসেছেন। প্রদোষ একটু তফাতে বসল। তাকে দেখেই বুঝতে পেরেছিলুম এতক্ষণ মদের আসরে ছিল। রাজেনবাবু কর্নেলের মুখোমুখি বসে হাসতে হাসতে বললেন, আপনার কার্ড দেখা মাত্রই বুঝে গিয়েছি আপনি আসলে আমাকেই ফলো করে এসেছেন। আচ্ছা কর্নেল সাহেব, আপনি আমাকে উড়োফোনের হুমকি থেকে বাঁচাবেন এই ভরসায় আছি, আর আপনি উল্টে আমাকে বিপদে ফেলার তালে আছেন। খুলে বলুন তো আমার অপরাধটা কি? রাজেনবাবু, আমি আপনার কাছে আসিনি, এসেছি প্রদোষবাবুর কাছে। আপনার সঙ্গে কথা বলার দরকার হলে টেলিফোনে বা আপনার বাড়িতে গিয়েই বলবো, অন্যত্র নয়। আপনার মেজাজ ভালো নেই মনে হচ্ছে। ঠিক আছে, প্রদোষের সঙ্গে কথা বলুন, আমি কেটে পড়ি। বলেই রাজেন মুখার্জি উঠে দাঁড়ালেন। প্রদোষ বলল, রাজেন কাকু, তুমি ওপরে গিয়ে বসতে পারো। আরে এখনই চলে যাবে কেন? আর বসবো না, প্রায় 9:30 বাজে, কাল আমার অনেক কাজ। রাজেনবাবু বেরিয়ে গেলেন। প্রদোষ তাকে বিদায় দিতে গেল। ততক্ষণে ধরমবীর কুকুর বেঁধে রেখে এসেছে। সেও দ্রুত বেরিয়ে গেল। তাকে গেটের তালা খুলে দিতে হবে। কর্নেল স্যার, কেমন অভদ্র দেখলেন? আপনি হইলেন একজন অনারেবল পার্সন, আপনার রায় সাহেবের জামাই নমস্কার পর্যন্ত করলো না। আমি অন্য একটা কথা ভাবছি। এখানে প্রদোষ এবং সর্বরী সাহেব মেম সাহেব এমন একটা বনেদি বাড়িতে বাস করে, গেটে দারোয়ানও আছে, অথচ এন্টালি এলাকায় রায় সাহেবের এই বাড়িতে তারা নিছক সাধারণ লোক হয়ে ওঠে। থানার পুলিশ পর্যন্ত পাত্তা দেয় না। তার মানে মানুষের দরদাম বাড়ে কমে পরিবেশ অনুসারে। এই সময় প্রদোষ ফিরে এলো। তারপর একটু তফাতে আগের মতো বসে কর্নেলকে বলল, আপনাকে সুরেশ সরকার রোডে তপেশবাবু আর তার মেয়ের সঙ্গে কথা বলতে দেখেছিলাম। তখন ভেবেছিলাম আপনি ওদের অফিসের লোকটোক কেউ হবেন। এখন রাজেন কাকুর কাছে শুনলাম আপনি নাকি প্রাইভেট ডিটেকটিভ। না, রাজেনবাবু আপনার সঙ্গে যোগ করেছেন। আসলে আপনার শ্বশুর রায় সাহেবকে আমি চিনতুম। আপনি আমাকে তপেশবাবু এবং শ্রীলেখার সঙ্গে কথা বলতে দেখেছেন, তা ঠিক। তপেশবাবুর সঙ্গে আমি আপনার শ্বশুর সম্পর্কে খবর নিচ্ছিলুম। যদি বলেন আপনার এবং আপনার স্ত্রীর সঙ্গে কেন দেখা করিনি, তাহলে বলবো আপনাদের মানসিক অবস্থার কথা বুঝেই ডিস্টার্ব করতে চাইনি। প্রদোষ কর্নেলের কথা গ্রাহ্য করল বলে মনে হলো না আমার। ঠিক আছে, আমার কাছে কেন এসেছেন বলুন। মধ্যমগ্রাম এলাকায় রায় সাহেবের একটা বাগান বাড়ি আছে। প্রদোষ তার কথার উপর বলল, শ্বশুরমশাই রাজেন কাকুকে বেচে দিয়েছেন। কত টাকায় বেচেছেন? সেল ডিড নিশ্চয়ই আপনি দেখেছেন। দেখুন, শ্বশুরমশাই ছিলেন খেয়ালি লোক। যাকে পছন্দ করতেন তাকে স্বর্গে তুলে দিতেন। রাজেন কাকুকে মাত্র 6 লাখ টাকায় নন্দনকাননে বেচেছেন। এতে খুব একটা অবাক হয়নি। তবে 5 লাখ অ্যাডভান্স দিয়ে ডিট করিয়েছিলেন রাজেন কাকু। সেই টাকাগুলো শ্বশুরমশাইয়ের ফ্ল্যাট থেকে চুরি গিয়েছে। এতেও কিন্তু আমি অবাক হইনি। শ্বশুরমশাই নেশার ঘরে দরজা খুলে রাখলে চুরি তো যেতেই পারে, তাই না? আপনি সেল ডিড কি দেখেছেন? দেখেছি, কিন্তু আপনি এ নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন বলুন তো? বলছি, আগে বলুন, সেল ডিড কি রেজিস্টার্ড ডিডের কপি? কারণ এত শিগগির রেজিস্ট্রি অফিস থেকে অরিজিনাল রেজিস্টার্ড ডিড পাওয়া যায় না। প্রদোষ কর্নেলের দিকে ভুরু কুঁচকে তাকালো। জানি, রাজন কাকু আমাদের লয়ার মুকুন্দ হাজরার সামনে আমাকে যে ডিট দেখিয়েছেন তা আনরেজিস্টার্ড। শ্বশুরমশাই মারা যাওয়ার আগের দিন তাতে সই করেছিলেন। রাজন কাকু বলেছেন বাকি 1 লাখ টাকা 1 মাসের মধ্যে দেবেন। এবার আমার কথাটা বলি। আমি প্রাইভেট ডিটেকটিভ নই। তিনি হালদার মশাইকে দেখিয়ে ফের বললেন, ইনি একজন বিগ বিজনেসম্যান। ইনি 30 লাখ টাকায় নন্দনকানন কিনতে চান। রায় সাহেব যদি উইল করে তার সব সম্পত্তি আপনাদের স্বামী স্ত্রীর নামে দিয়ে থাকেন, নন্দনকাননের মালিকানা আপনাদেরই। এই সময় সিঁড়ির ওপর থেকে কোনো মহিলার কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। বাবার উইলের সম্পত্তির মালিক আমি। দেখলুম নাইটির ওপর শাড়ি পরা গোলগাল গরনের এক যুবতী চটি ফটফটিয়ে নেমে আসছে। সে প্রদোষের পাশে এসে দাঁড়ালো। আপনি কি রায় সাহেবের মেয়ে সর্বরী? হ্যাঁ, তখন থেকে শুনছি নন্দনকানন নিয়ে কথা হচ্ছে।
বাবার উইল কোর্টে প্রবেট করতে দিয়েছি। ওতে বাবার স্থাবর অস্থাবর সব প্রপার্টি আমার নামে দেওয়া হয়েছে। বাহ, এরকম স্ট্রেট কাট কথাবার্তাই আমি পছন্দ করি। আচ্ছা সর্বরী দেবী, উইলে কি নন্দনকাননের উল্লেখ আছে? আছে, সেই জন্যই তো রাজেন কাকু রোজ এসে তেল দিচ্ছে আমাকে। লইয়ার মুকুন্দবাবু বলেছেন একবার উইল করার পর সেই উইল না বদলে কেউ তার কোনো স্থাবর সম্পত্তি বেচে দিতে পারে না। নন্দনকানন বেচে বাবা উইলের শর্ত ভেঙেছেন। সর্বরী, তুমি অকারণে মামলা মোকদ্দমায় জড়ানোর প্ল্যান করেছ। আমি আরও দুজন বড় লয়ারের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন উইলকারী নিজের প্রয়োজনে প্রপার্টির কোনো অংশ বেচতেই পারেন। সর্বরী দেবী, এই ভদ্রলোক নন্দনকানন কিনতে চান, 30 লাখ টাকা দেবেন। আপনি রাজেনবাবুকে চাপ দিন। হ্যাঁ, আরেকটা কথা, বলেই তিনি আমাকে দেখালেন। এই ভদ্রলোক থাকেন বারাসাতে। ইনিই মধ্যমগ্রাম এরিয়ায় রায় সাহেবের বাগান বাড়ির খোঁজ দেন আমার বিজনেসম্যান বন্ধুকে। দুজনেই এখানে উপস্থিত। তো যা বলছিলুম, বারাসাত রেজিস্ট্রেশন অফিস থেকে আজ কি খবর জেনেছেন বলুন মিস্টার চৌধুরী? একটু হকচকিয়ে গিয়েছিলাম, সামলে নিয়ে বললুম, হ্যাঁ, গতকাল নন্দনকাননের মালিক রেজিস্ট্রি অফিসে গিয়ে জনৈক রাজেন মুখার্জিকে, মানে যাকে কিছুক্ষণ আগে এখানে দেখলুম, তাকেই নন্দনকানন বেচে দিয়েছেন। 6 লাখ টাকার দলিল রেজিস্ট্রি হয়ে গিয়েছে। প্রদোষ কিছু বলতে যাচ্ছিল। কি? গতকাল বাবা রেজিস্ট্রি অফিসে গিয়ে নন্দনকানন রেজিস্ট্রি করে দিয়েছেন? বাবা মারা গিয়েছেন গত শনিবার। রাজেন কাকু বাবার ভূতকে হাজির করিয়েছিল রেজিস্ট্রি অফিসে। প্লিজ উত্তেজিত হবেন না, বরং কাল রেজিস্ট্রি অফিসে গিয়ে হেড ক্লার্কের কাছে খবর নিন। নিজের পরিচয়টা দেবেন না যেন। এতক্ষণে প্রদোষ বলে উঠল, সর্বরী, রাজেন কাকু আমাকে বলে গেলেন যে এই কর্নেল ভদ্রলোক একজন প্রাইভেট ডিটেকটিভ। তুমি এসব কথায় কান দিও না। কাল সন্ধ্যায় নন্দনকাননে পার্টি দিচ্ছেন রাজেন কাকু, ওখানেই বাকি 1 লাখ টাকা মিটিয়ে দেবেন বলেছেন। তুমি চুপ করে থাকো। পার্টিতে গিয়ে তুমি তো ফুর্তি করবে। আমি কাল সকালে মুকুন্দবাবুকে সঙ্গে নিয়ে যাব। বাবার ডেথ সার্টিফিকেট দেখাবো রেজিস্ট্রি অফিসে, তারপর থানায় গিয়ে জালিয়াতির কেস ঠুকে দেবো রাজেন মুখার্জির নামে। সর্বরী দেবী, যা কিছু করবেন সব যেন গোপনে করেন। রাজেন মুখার্জিকে আমি চিনি, উনি সাংঘাতিক লোক। আমার হাতেও সাংঘাতিক লোক আছে। গণেশ কাকুকে এখনই ফোন করে সব জানাচ্ছি আমি। সর্বরী, খামোকা ঝামেলা বাড়িও না তো। রাজেন কাকু বাগড়া দিলে দ্বারকা রোডের গাড়ির গ্যারেজ হাতছাড়া হয়ে যাবে। ঘনশ্যামবাবু আর আমি 50,000 করে 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছি, মনে রেখো। রাখো তোমার গ্যারেজ। বলেই সে আগের মতো চটি ফটফটিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। প্রদোষ বলল, কোনো মানে হয়? ও মশাই, আপনারা এবার আসুন তো, খামোকা একটা অশান্তি বাঁধিয়ে দিলেন। বলে সে উঠে দাঁড়ায়। এক্ষুনি না গেলে না আমি জনিকে লেলিয়ে দেবো। চলে যান বলছি। কর্নেল তুম্ব মুখে উঠে দাঁড়ালেন, বললেন, আপনাকে একটা কথা বলে যাওয়া উচিত প্রদোষবাবু। রাজেনবাবুর ফাঁদে পা দেবেন না। আপনার স্ত্রী বুদ্ধিমতী মহিলা, তাকে আপনি সাহায্য করুন, তা না হলে দুজনেই বিপদে পড়বেন। থাক থাক, কেটে পড়ুন এবার। গেটের বাইরে গিয়ে বললুম, আপনি সত্যি একটা ঝামেলা বাঁধিয়ে এলেন কর্নেল। 5 লাখ টাকাকে চুরি করেছে, এটা ছিল মূল কেস। আপনি কেন যে বেলাইনে পা বাড়ালেন বুঝতে পারছি না। কিছু বুঝলাম না। যথাসময়ে বুঝবেন। গাড়ি স্টার্ট করার পর কর্নেল বললেন, যে পথে এসেছি ও পথে নয়, সিধে চলো জয়ন্ত, সিথির মোড় হয়ে যাব। এত রাত্রে শ্যামবাজার 5 মাথার মোড়ে ট্রাফিক জ্যামের ভয় নেই। কিছুক্ষণ পরে তিনি চুরুট ধরালেন। চুরুটটা নিভে গিয়েছিল। হালদার মশাই বললেন, নছিলই, ব্যাগ ভুল গেছিলাম। এখন ড্রামা দেখলাম যেন, মাথা একেবারে ভোবো করতেছে। জয়ন্ত বেলাইনে যাওয়ার কথা বলছিলে। বাইরে থেকে ট্রেনে হাওড়া স্টেশনের দিকে আসবার সময় অসংখ্য লাইন চোখে পড়ে, তাই না? তুমি জানো না ট্রেন কোন লাইন ধরে গেলে নির্দিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছবে? উপমা দিয়ে কর্নেল চুপ করে গেলেন। সারা পথ একেবারে চুপ। শীতকালে আমি পারতপক্ষে 7:30টার আগে শয্যা ত্যাগ করি না। ঘুম ভাঙলেও কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকি। পরদিন ঠিক ওই সময়টাতেই বিরক্তিকর টেলিফোনের শব্দ। মশারির ভিতর থেকে হাত বাড়িয়ে রিসিভার টেনে বলে দিলুম, রং নাম্বার। রাইট নাম্বার ডার্লিং। ও হ্যাঁ, গুড মর্নিং কর্নেল। মর্নিং জয়ন্ত। বুঝতে পারছি বিছানা ছেড়ে ওঠোনি। হ্যাঁ,
কোনো খবর আছে নাকি? একটুখানি আছে, তবে আমার ইচ্ছে তুমি এখনই বেরিয়ে পড়ো, কারণ আমার এখানে তোমার ব্রেকফাস্টের নেমন্তন্ন। এখনই বেরোবো? মানে বাথরুম ইত্যাদি? তোমার ইচ্ছে। কর্নেলের অ্যাপার্টমেন্টে 8:15 নাগাদ পৌঁছে দেখি তপেশ মজুমদার আর তার কন্যা শ্রীলেখা গম্ভীর মুখে বসে আছেন। কর্নেল বললেন, হালদার মশাইও এসে পড়বেন, বসো। পটে এখনো প্রচুর কফি আছে, তৈরি করে নাও। কফিতে চুমুক দিয়ে বললুম, আবহাওয়া গম্ভীর মনে হচ্ছে, নতুন কিছু কি ঘটেছে নাকি? আমি আর কি বলবো, বাবাকেই জিজ্ঞেস করুন। সবটাতেই বাবার নাক গলানো চাই। কিসে কি ঘটতে পারে একটু চিন্তা করে না। ভুল যা হওয়ার হয়ে গেছে, স্বীকার করছি। কথাটা আমার বলা উচিত ছিল, কিন্তু তখন যা অবস্থা, কথাটা বললে হিতে বিপরীত হবে ভেবেই বলিনি। গত রাতে করলুম, চেপে রাখা ঠিক হচ্ছে না, তাই ভোরবেলা তোকে ঘুম থেকে জাগিয়েই বলে দিলুম। এই সময় ডোরবেল বাজল। কর্নেল যথারীতি হাঁকলেন। রষ্টি, প্রাইভেট ডিটেকটিভ কে হালদার হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে থমকে দাঁড়ালেন। তার মক্কেলের দিকে তাকিয়ে বললেন, গত রাত্রে ভাবছিলাম শ্রীলেখারে ফোন করুম। বসুন হালদার মশাই, কফি খেয়ে আগে নার্ভ চাঙ্গা করুন। হালদার মশাইকে কফি তৈরি করে দিয়ে কর্নেল বললেন, শ্রীলেখাকে কেন ফোন করবেন ভেবেছিলেন হালদার মশাই? রায় সাহেবের গাড়ি এখন ওইখানে আছে না লইয়া গেছে, এইটা জানবার ইচ্ছে ছিল। সর্বরই গাড়ির চাবি ঘনশ্যাম কাকুকে দিয়ে এসেছিল। এখানে আসবার সময় দেখে এলাম ঘনশ্যাম কাকু গণেশকে গাড়িতে চাপিয়ে কোথায় একটা নিয়ে গেল। তাহলে সর্বরই সদল বলে বারাসাত যাবে, প্রদোষের তোয়াক্কা করবে না। ওসব কথা থাক তপেশবাবু, আপনি এবার হালদার মশাইকে কথাটা জানিয়ে দিন। কথাটা আগে বলা উচিত ছিল। ভনিতা না করে সোজাসুজি বলো। বলি, শুক্রবার রাতে সমিতি থেকে ফিরে সিঁড়ি বেয়ে উঠছি, সেই সময় দেখলুম রায় সাহেব আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে নিজের ফ্ল্যাটে ঢুকতে যাচ্ছেন। আমাকে দেখে উনি বললেন, আসুন একটু গল্প করা যাক। পরে বুঝতে পেরেছিলাম উনি শ্রীলেখাকে টাকা ভর্তি ব্রিফকেস লুকিয়ে রাখার জন্য সময় দিতে চেয়েছিলেন। তো আমি ওর ঘরে ঢুকে টের পেলুম উনি নেশা করেই এসেছেন। জিজ্ঞাসা করলুম, শ্রীলেখার সঙ্গে আড্ডা দিয়েছিলেন বুঝি? উনি বললেন, হ্যাঁ, আপনার মেয়েকে বলছিলুম সর্বরীর নামে প্রপার্টি উইল করে রেখেছি, কালই উইল বদলাবো। তুই পূর্বজন্মে আমার মেয়ে ছিলিস, অন্তত এই বাড়িটা তোর নামে দিয়ে যাব। বলে উনি হঠাৎ পেট চেপে ধরেই বললেন, পেটের ভেতরটা কেমন করছে, আপনি একটু বসুন, আমি বাথরুম থেকে আসছি। তারপর যে পোশাকে ছিলেন সেই পোশাকেই বাথরুমে ঢুকে পড়লেন। মিনিট 5 পরে বেরিয়ে এসে বললেন, পেটের গন্ডগোল হলো কেন বুঝতে পারছি না তো। ওকে হজমের ট্যাবলেট খেতে বললুম। উনি বেডরুমে গিয়ে পোশাক বদলে এলেন, তারপর বললেন, দুপুরে খাওয়াটা বড্ড বেশি হয়ে গেছে। তারপর আবার বাথরুমে ঢুকলেন। কিছুক্ষণ পর বেরিয়ে এসে টেবিলের ড্রয়ার থেকে 2টো ট্যাবলেট খেলেন। আমি বললুম, বরং ডাক্তারকে ফোন করুন। তখন রায় সাহেব বললেন, দেখা যাক একটা ট্যাবলেটে কমে নাকি। মদের গন্ধ আমার মোটেই সহ্য হয় না, তাই উঠে চলে এলুম। বলে এলুম দরজা আটকে দিন। উনি বললেন, হ্যাঁ দিচ্ছি। হালদার মশাই কান করে শুনছিলেন। এবার বললেন, রাত্রিরে আর খোঁজলন নাই? না, শীতের রাত্রে লেপের তলায় ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না। আজ ভোরের ব্যাপারটা বলো। হ্যাঁ, আজ ভোরে নিচে নেমে দেখি সেই কুকুরটা রায় সাহেবের গাড়ির তলায় শুয়ে আছে। তাকে ছড়ির খোঁচা বেড়ে তাড়িয়ে দিলুম। তারপর দেখি কি যেন একটা সাপের মতো জিনিস। ওখানে সাপই বা আসবে কোত্থেকে? তো কর্নেল টেবিলের ড্রয়ার থেকে ব্রাউন রঙের বেল্ট সহ একটা ফায়ার আর্মস ঢোকানো চামড়ার কেস বের করে সহাস্যে বললেন, রায় সাহেবের হারানো রিভলভার। চমকে উঠেছিল। হালদার মশাই বললেন, কই দেখি দেখি। কর্নেল খুদে একটা আগ্নেয়াস্ত্র বের করে বললেন, এ সত্যিকার রিভলভার নয় এবং পিস্তলও নয়,
নেহাত একটা টয় পিস্তল, ওই যাত্রা থিয়েটারে বা সিনেমায় ব্যবহার করা হয়, নিছক খেলনা। এটা দেখিয়েই রায় সাহেব কত লোককে তটস্থ রাখতেন। চোর ব্যাপারটা টের পেয়ে সেই ব্রিফকেসটার মতোই এটা ফেলে গিয়েছে। সেই ব্রেকফাস্টটার মতোই মানে? এই মতোই বলছেন কেন? নিজেই বুঝে নাও এর মানে কি। বুঝছি। তপেশবাবু ও শ্রীলেখা চলে যাওয়ার পর কর্নেল বললেন, হালদার মশাই, আপনাকে আজ একটা কাজের দায়িত্ব দেব। কর্নেল স্যার? একটু ঝুঁকি আপনাকে এই কাজে নিতেই হবে। ও নমুনে, আমার লাইসেন্স ফায়ারআর্ম আছে, খেলনার জিনিস না, 6 রাউন্ডারের খাঁটি রিভলভার। জানি, তাই বলে আপনাকে মানুষ খুন করতে বলছি না। আমার কথাগুলো মন দিয়ে শুনুন। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বুজে বললেন, মধ্যমগ্রাম এরিয়ায় রায় সাহেবের বাগানবাড়ি নন্দনকাননে যাওয়ার ম্যাপ এঁকে দিচ্ছি। আপনি সেখানে চলে যান। নন্দনকাননের কেয়ারটেকারের নাম হলো রঘু। সাধু সন্ন্যাসীর মতো চেহারা, তবে প্যান্ট শার্ট সোয়েটার পরে থাকে, গাঁজা খায়। হ্যাঁ, ও বাড়িতে ঢুকলে দিন দুপুরেও ভূতের সাড়া পাবেন, কিন্তু ভয় পাবেন না, গ্রাহ্য করবেন না। আপনি রঘুর সঙ্গে ভাব জমাবেন, আর ভাব জমাতে হলে আপনাকে সাধু সন্ন্যাসীর ছদ্মবেশ ধরতে হবে। আপনি তো এই কাজে খুব দক্ষ এবং অভিজ্ঞ। আপনি দেখছেন, জয়ন্তবাবু দেখছেন, কতবার সন্ন্যাসী সাজছি। আজ সন্ধ্যায় নন্দনকাননে রাজেন মুখার্জি পার্টি দেবেন, কাজে আপনার এখনই চলে যাওয়া দরকার। আপনি বাগান বাড়িটার কাছাকাছি গিয়ে জোরে অং রিং ক্রিং এসব মন্ত্রতন্ত্র হুঙ্কার দিয়ে আওড়াবেন। আশা করি রঘু আপনাকে খাতির করে নন্দনকাননে ঢোকাবে। দক্ষিণ পশ্চিম কোণে একটা মন্দিরের ধ্বংসাবশেষ আছে, ঝোপ জঙ্গল আছে। রঘুকে বলে আপনি ওখানে ঢুকে আসন করে বসবেন। শীতকাল, সাপের ভয় নেই। রঘুকে বলবেন গোপনে সাধনা করতে এসেছেন, এই জায়গাটাই আপনার পছন্দ। উত্তেজনায় গোয়েন্দা প্রবরের গোফের দুটি ডগা তীর করে কাঁপছিল। বললেন, ওই সব যা করার আমি কইরালি মনে, আপনি আসল কাজটা কি তাই কন্ত কর্নেল স্যার? বলছি, আপনি এমন জায়গায় আসন করবেন। ধুনি জ্বালবো না? না, ধুনি জ্বাললে রাজেনবাবুর চোখে পড়বে, আর শুধু তাই নয়, অন্য কারোর চোখে পড়বে। তো যা বলছিলাম, আপনি এমন জায়গায় আসন করবেন যেখান থেকে মোটামুটিভাবে অনেকটা জায়গা চোখে পড়ে। কারো সন্দেহজনক গতিবিধির চোখে পড়লে লক্ষ্য রাখবেন। একটা কথা, সন্ধ্যায় বাগান বাড়িতে পার্টি হবে, কিন্তু বাড়িটা আলো দিয়ে সাজানো হবে কিনা জানি না। আপনি তা টের পাবেন। যদি বাড়ির চারধারে আলো জ্বালা না হয়, আপনি বাড়ির কাছাকাছি লুকিয়ে থাকার মতো ঝোপঝাড় পাবেন না। দিনে নয়, সন্ধ্যের সময় আপনি আপনার গোপন ডেরা থেকে বের হবেন। কিন্তু আমার আসল ডিউটিটা কি সেইটা তো কইলেন না। আপনি বিচক্ষণ মানুষ, আপনার প্রচুর অভিজ্ঞতা আছে এসব লাইনে। নিজের কাজ নিজেই বুঝতে পারবেন। দরকার শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখা। হুদাই এই, আর কিচ্ছু না? কর্নেল চোখ খুলে বললেন, বললুম না, কারো সন্দেহজনক গতিবিধি বা কাজকর্ম দেখলে উপস্থিত বুদ্ধি খাটিয়ে যা করা উচিত তাই করবেন। আপনারা ওইখানে থাকবেন নাকি? রাজেন মুখার্জি আমাদের নেমন্তন্ন করেননি। যদি করেন থাকবো, আর যদি না করেন তবু আমরা থাকবো। কিন্তু হালদার মশাই কি বাড়ি থেকে সন্ন্যাসী সেজেই যাবেন? প্রাইভেট ডিটেকটিভ উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, অসুবিধা নাই, গেরুয়া কাপড়ের ঝুলি আছে, মরার খুলি আছে, আর যা যা দরকার সবই সঙ্গে লমু। ও আপনি চিন্তা করবেন না। 1 মিনিট, ম্যাপ এঁকে আপনাকে জায়গাটা কোথায় তা বুঝিয়ে দিই। ওদিকটায় কাছাকাছি বসতি নেই, বাঁশঝাড়, পোঁচড়া ইট খোলা, আমবাগান আর ধান বা সবজি ক্ষেত আছে। কিছুক্ষণ পর গোয়েন্দা প্রবর যথারীতি যাই গিয়া বলে সবেগে বেরিয়ে গেলেন। ব্রেকফাস্ট করার সময় কর্নেল একটু হেসে বললেন, আজ সন্ধ্যার নাটকটা জমে উঠত যদি ওখানে তপেশ মজুমদার আর তার মেয়ে উপস্থিত থাকতো। কেন? এই সময় ড্রয়িং রুমে টেলিফোন বেজে উঠল। ডাইনিং রুমের পাশে কর্নেলের বেডরুমে টেলিফোন লাইনের এক্সটেনশন আছে। ষষ্ঠীচরণ টেলিফোন ধরতে পা বাড়িয়েছিল। কর্নেল নিজেই দ্রুত বেডরুমে গিয়ে ঢুকলেন। তার কথা শোনা যাচ্ছিল। হ্যাঁ বলছি, ঠিক আছে, আপনার চিন্তার কারণ নেই। হ্যাঁ, একটু রিস্ক তো নিতেই হবে। ঠিক বলেছেন, ধরিবাজ লোক,
সবাইকে হাতে রেখেছে বোঝা যাচ্ছে। না কিছু মনে করিনি। প্রথমে আপনাকে ভুল বুঝেছিলুম, পরে বুঝলুম আপনি আমাকে মিথ্যে বলেননি। এই ধরনের যোগ করা স্বাভাবিক, কারণ লোকটা তো প্রচণ্ড লোভী। আচ্ছা, ছাড়ছি। জাস্ট এ মোমেন্ট, আপনাকে গার্ড দেওয়ার লোক থাকবে, কাজেই রিস্ক নিন। হ্যাঁ, থ্যাঙ্কস। কর্নেল ফিরে এলে বললুম, কার সঙ্গে কথা বলছিলেন? উনি চোখ খটমটিয়ে বললেন, খাওয়ার সময় কথা বলতে নেই। ব্রেকফাস্টের পর ড্রয়িং রুমে গিয়ে কর্নেল চুরুট ধরালেন। নিয়ম মতো ষষ্ঠীচরণ কফি দিয়ে গেল। চুরুট এবং কফি পর্যায়ক্রমে সেবন করা কর্নেলের অভ্যাস। কিছুক্ষণ পরে বললুম, এখন কি কোথাও বেরোবেন নাকি? কর্নেল এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে টেবিলের নিচের ড্রয়ার খুলে একগুচ্ছের রঙিন ইংরেজি পত্রিকা বের করলেন। পত্রিকাগুলো দেখা মাত্র চিনতে পারলুম। হালদার মশাই এগুলো সুরেশ সরকার রোডে শ্রীলেখাদের বাড়ির নিচের রাস্তায় আবর্জনার গাদায় কুড়িয়ে পেয়েছিলেন। দেখলুম কর্নেল পত্রিকাগুলো দুভাগ করে টেবিলে রাখলেন। বললুম, আরে এইগুলোর কথা তো ভুলেই গিয়েছিলুম, কিন্তু ভাগাভাগি করছেন কেন? হালদার মশাইয়ের কুড়িয়ে পাওয়া পত্রিকাগুলো আসলে আমার, আর এইগুলো তুমি আমার কিডব্যাগ থেকে বের করে দেখেছিলে। এগুলো তোমাকেই দিচ্ছি। এগুলো তোমার মতো যুবকের কাছেও লোভনীয়। উনি খান ছয়েক পত্রিকা আমার সামনে সোফার সেন্টার টেবিলে ফেলে দিলেন। ওপরের পত্রিকার নাম দেখেই আমি চমকে উঠলুম। এসে কুখ্যাত বা সুখ্যাত মার্কিন সেক্স ম্যাগাজিন প্লে বয়। তখনই বাকি পত্রিকাগুলোর নাম দেখে নিয়ে দ্রুত পাতা উল্টাতে উল্টাতে নগ্ন নারীদেহ, এমনকি জঘন্য অশালীন ও পাশবিক যৌন বিষয়ক ছবি চোখে পড়ার পর সশব্দে বুঝিয়ে রাখলুম। বললুম, কর্নেল, আপনি আমার সঙ্গে এই ধরনের কদর্য রসিকতা করতে পারলেন? ছ্যা। এই বৃদ্ধ বয়সে আমার মতিচ্ছন্ন দশা ঘটেনি, কিংবা আমি মানসিক বিকারগ্রস্ত হইনি। সেই বয়সটা আমি পার হয়ে এসেছি জয়ন্ত। তাহলে এগুলো রেখেছেন কেন? আমাকেই বা দেখতে দিলেন কেন? গত রাত্রে তোমাকে হাওড়া স্টেশনগামী ট্রেনে বসে জটিল রেল লাইনের উপমা দিয়েছিল। মনে করো এটা তারই অন্তর্গত একটা রেলওয়ে ট্র্যাক। প্লিজ কর্নেল, আর হেঁয়ালি নয়। এগুলো আমি কুড়িয়ে পেয়েছিলুম। হালদার মশাই যেমন ওগুলো কুড়িয়ে পেয়েছিলেন। ওই পত্রিকাগুলোও কি এমনই সেক্স ম্যাগাজিন? না, তুমি এগুলোও দেখতে পারো। বলে কর্নেল পত্রিকাগুলো আমাকে দিলেন। অবাক হয়ে দেখলুম এই পত্রিকাগুলো সবই হর্টিকালচার এবং নার্সারি সংক্রান্ত। এদেশে এবং বিদেশে ছাপা রঙিন ছবিতে ভরা। কত রকমের ফুল, ক্যাকটাস, অর্কিড এবং বিচিত্র প্রজাতির উদ্ভিদের ছবি। দেখে নিয়ে বললুম, রায় সাহেবের বাড়ির ওপরতলা থেকে এগুলো রাস্তায় পড়তে দেখেছিলেন হালদার মশাই, কিন্তু এই সেক্স ম্যাগাজিনগুলো আপনি কোথায় কুড়িয়ে পেয়েছিলেন? ওই বাড়িতে একজন লোকের কাছে সবগুলো পত্রিকাই ছিল। হর্টিকালচার বা নার্সারি সংক্রান্ত পত্রিকার প্রতি তার অনুরাগ না থাকবারই কথা। তাছাড়া এগুলো প্রকাশ্যে রাখলে বাড়ির লোকের প্রশ্নের উত্তর দিতে হবে। অত ঝুট ঝামেলার চেয়ে এগুলো জানলা গলিয়ে ফেলে দেওয়াই ভালো। কাগজ কুড়ুনিরা লুফে নেবে। কিন্তু তাহলে সেক্স ম্যাগাজিনগুলো সে কোন সাহসে রেখেছিল? লোকটার মধ্যে স্বাভাবিক যৌন প্রবৃত্তি আছে, তাই এগুলো সে রেখে দিয়েছিল। আপনি পেলেন কোথায়? বইতে পড়েছি, স্বাভাবিক যৌন শক্তি কমে যাওয়ার পর নাকি মানুষের অবচেতনায় যৌন বিকার সৃষ্টি হয়। তার চাপে মানুষ নানা উপায়ে যৌন অতৃপ্তি চরিতার্থ করতে চায়। এ নিয়ে বিশদ আলোচনা আমার রুচিতে বাধে। যাই হোক, আমাদের এই লোকটা সেক্স ম্যাগাজিনের ছবি দেখে আনন্দ পেত, তাই এগুলো ফেলে দেয়নি। অর্থাৎ এগুলো রাখার লোভ সম্বরণ করতে পারেনি। কিন্তু আপনি এগুলো পেলেন কোথায়? কুড়িয়ে পাইনি, চুরি করেছি। বলেন কি? আচ্ছা, কোথা থেকে চুরি করলেন তা বলতে এত লুকোচাপা করার মানে হয় না কিন্তু। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, সেদিন আমি পিঠে কিট ব্যাগ আর ক্যামেরা বাইনকুলার সহ তপেশবাবুর বাথরুমে ঢুকেছিলাম দেখে তুমি অবাক হয়েছিলে। সঙ্গে সঙ্গে বলে উঠলুম, কি আশ্চর্য! তাহলে আপনি তপেশবাবুর বাথরুম থেকে এই সেক্স ম্যাগাজিনগুলো চুরি করেছিলেন? ঠিক পেয়েছ। কিন্তু আপনি কেমন করে জানলেন যে বাথরুমে? কর্নেল আমাকে থামিয়ে দিয়ে বললেন, আমি অন্তর্যামী নই। আমার সত্যি বাথরুমে যাওয়ার দরকার হয়েছিল, তাই বলে দৈবাৎ বাথরুমে এগুলো চোখে পড়েছিল এমন নয়। আচ্ছা, বেশ খুলেই বলি। ওই ফ্ল্যাটে দুটো বাথরুম আছে। ভেতরকার বাথরুমটা শ্রীলেখা ব্যবহার করে, এটাই স্বাভাবিক। আর বসার ঘরের সংলগ্ন বাথরুমটা তপেশবাবু ব্যবহার করেন, এও স্বাভাবিক। তাই তপেশবাবুর বাথরুমটা আমার দেখার দরকার ছিল।
কিন্তু কেন? আমি খুঁজছিলুম পত্রিকাগুলো তপেশবাবু কোথায় রেখেছেন। পত্রপত্রিকা লোকে বসার ঘরে সোফা সেটের সেন্টার টেবিলের ওপরে বা তলায় রাখে, সেখানে খবর কাগজ ছাড়া কোনো পত্রিকা দেখিনি। আচ্ছা, আপনি কেমন করে জানলেন যে তপেশবাবুর কাছে এই পত্রিকাগুলো আছে? অঙ্ক জয়ন্ত, স্রেফ অঙ্ক। ওহ কর্নেল, আপনার মুখে অঙ্ক শুনলে না মাথার ভেতরটা কেমন তালগোল পাকিয়ে যায়। তুমি সেদিন একটু কান খোলা রাখলে শুনতে পেতে। আমি শ্রীলেখাকে জিজ্ঞেস করছিলুম তার বাবার ম্যাগাজিন পড়ার অভ্যেস আছে কিনা। শ্রীলেখা বলেছিল তার বাবা শুধু নিউজ পেপার পড়েন। এই সময় টেলিফোনটা আবার বেজে উঠল। কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন। ততক্ষণে আমার মনে পড়ে গেল সেদিন কর্নেল শ্রীলেখাকে জিজ্ঞেস করেছিলেন তার বাবা ম্যাগাজিন পড়েন কিনা। শ্রীলেখা বলেছিল বাবা শুধু নিউজ পেপার পড়ে। টেলিফোনে কর্নেলকে বলতে শুনলাম, মল্লিক মশাই, আপনি যা ভালো বুঝেছেন তাই করেছেন। আপনি তো জানেন জমি জমা বা প্রপার্টির ব্যাপারে আমার কোনো জ্ঞানগম্যি নেই। 20 লাখ অ্যাডভান্স করেছে নাকি? বলেন কি? বাগান বাড়িটার নাম তো সুন্দর, নন্দনকানন। বাহ, খুব ভালো। আজ সন্ধে? কিন্তু আমাকে তো রাজেনবাবু নিমন্ত্রণ করেননি। বিনা নিমন্ত্রণে পার্টিতে যাই কি করে? হ্যাঁ, তখন যাব। আপনি কিনে বরং নিজেই একটা পার্টি দেবেন, না হয় পিকনিক। হ্যাঁ 10 লাখ অ্যাডভান্স, বেশ তো। কিন্তু ডিড রেজিস্টার্ড কিনা জেনে নিয়েছেন তো? রেজিস্টার্ড ডিডের কপি হলে আর কথা কি। হ্যাঁ, নিজের লয়ার সঙ্গে নিয়ে যাওয়া উচিত। আচ্ছা, ছাড়লুম। রিসিভার রেখে কর্নেল আমার দিকে তাকালেন। বললুম, সর্বনাশ, হারাধন মল্লিককে 20 লাখে নন্দনকানন বেচেছেন রাজেনবাবু। মল্লিক মশাইকে আপনি নিষেধ করলেন না? মল্লিক মশাইকে নিষেধ করলেও শুনবেন বলে মনে হয় না। বিজ্ঞাপন দেখার পর থেকেই ওর মাথায় ওই বাগান বাড়িটা ঢুকে গিয়েছে। আর নিষেধ করতে হলে সব কথা খুলে বলতে হয়, টেলিফোনে অত কথা বলা সম্ভব নয়। যাই হোক, এতক্ষণে বোঝা গেল রাজেনবাবু নন্দনকাননে পার্টি দিচ্ছেন কেন, এবং এও বোঝা গেল কাউকে জাল রায় সাহেব সাজিয়ে এত শিগগির ডিড রেজিস্ট্রি করলেন কেন। রেজিস্টার্ড ডিডের নকল বের করেছেন খুবই তাড়াতাড়ি। মল্লিক মশাই খুলে না বললেও বোঝা যাচ্ছে রাজেনবাবুর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। রাজেনবাবু এই দাও ছাড়তে চাননি। যত শিগগির হাতে 20 লাখ টাকা আসে তত ওর সুবিধে, আকাশে পাখা মেলবেন। তা বুঝলুম, কিন্তু রায় সাহেবের মেয়ে জামাইকে রাজেনবাবু নেমন্তন্ন করতে গেলেন কেন? ওরা উপস্থিত থাকলে মল্লিক মশাইয়ের মনে আর কোনো সন্দেহের ছিটে ফোটাও থাকবে না। ভেবে দেখো জয়ন্ত, আমি যদি সর্বরীকে খুঁচিয়ে না দিতুম, অর্থাৎ কাউকে জাল রায় সাহেব সাজিয়ে ডিড রেজিস্ট্রি করার কথা না বলে দিতুম, সর্বরী ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতো না। যদি বা ঘামাতো, রাজেনবাবু আর প্রদোষ আইনের ফ্যাকড়া দেখিয়ে তাকে চুপ করিয়ে রাখত। সবই তো বোঝা গেল, কিন্তু শ্রীলেখার বিছানা থেকে ব্রিফকেস ভর্তি টাকা চুরি করল কে? তপেশবাবু আর তার মেয়ের দৃঢ় বিশ্বাস ঘনশ্যাম নন্দী চোর। আপনার বিশ্বাসটা কি সেটাই বলুন। কর্নেল আবার একটা চুরুট ধরিয়ে এক রাশ ধোঁয়ার মধ্যে বললেন, আশা করি আজ সন্ধ্যায় এই রহস্যের পর্দা তুলতে পারব। কথা মতো সেদিন বিকেল 3টে আমার সল্টলেকের ফ্ল্যাটে কর্নেল ট্যাক্সি চেপে পৌঁছলেন। আমি তৈরি ছিলাম। গ্যারাজ থেকে আমার গাড়ি বের করে বললাম, ইতিমধ্যে নতুন কিছু ঘটেনি তো? গাড়িতে চেপে কর্নেল বললেন, 12:30টায় প্রদোষ টেলিফোন করেছিল। তার মানে আপনাকে খুব ধমক দিল? গণেশকে আপনার পিছনে লেলিয়ে দেবে বলল? কর্নেল আমার রসিকতায় কান দিলেন না, বললেন, ঘনশ্যাম নন্দী গিয়ে সর্বরীকে বুঝিয়ে দিয়েছে শ্রীলেখার সঙ্গে রায় সাহেবের অবৈধ সম্পর্কের কথা সে জানে। তার মেয়ে রেখাও ব্যাপারটা জানে। রায় সাহেবের ব্রিফকেস ভর্তি 5 লাখ টাকা শ্রীলেখা হাতিয়ে নিয়েছে। তাই তার বিরুদ্ধে সর্বরী আর প্রদোষ কী ব্যবস্থা নিচ্ছে তা জানার জন্যই শ্রীলেখা প্রাইভেট ডিটেকটিভ হায়ার করেছে। সেই প্রাইভেট ডিটেকটিভ সর্বরীকে মিসলিড করতে চায়। প্রদোষ বলল? হ্যাঁ, প্রদোষ এইসব কথা বলার পর আমাকে থ্রেট করলো। তুমি ঠিকই ধরেছ, আমি যদি ওদের ব্যাপারে নাক গলাই তাহলে গণেশ তার দলবল নিয়ে আমার উপর হামলা করবে। এলিয়েট রোডের কাছেই রিপন স্ট্রিট এলাকায় গণেশের লোকজন আছে। তাহলে সর্বরী বারাসাত যায়নি? না, কাজেই আজ সন্ধ্যায় নন্দনকাননে রাজেনবাবুর পার্টিতে ওরা যে যাবে তা ধরে নেওয়া যায়।
ঘনশ্যাম ও গণেশও সম্ভবত যাবে, কারণ সাহিল খানের গ্যারেজ কেনার ব্যাপারে নাকি রাজেনবাবুর সাহায্য প্রদোষ ও ঘনশ্যামের দরকার। প্রদোষ নিজের মুখেই তা কাল রাত্রে বলেছিল, তুমিও শুনেছ সে কথা। রাজেনবাবুর সাহায্যে মানেটা কি? কর্নেল চুরুট ধরিয়ে বললেন, বেরিয়ে পড়ার আগে পেনেপুকুর থানার এক পরিচিত অফিসারকে ফোন করেছিল। তিনি বললেন সাহিল খানের নামে চোরাই গাড়ি সংক্রান্ত একটা মামলা ঝুলছে, তাই তার গ্যারেজের কাজকর্ম বন্ধ। ওর দুজন মেকানিককে পুলিশ অ্যারেস্ট করেছিল। এইসব কারণে সাহিল খানের গ্যারেজে কেউ কাজ করতে চায় না। গ্যারেজ অচল হয়ে গেছে, বেচে না দিয়ে উপায় কি? কিন্তু রাজেনবাবুর ভূমিকাটি কি? রাজেন মুখার্জি সাহিল খানের বন্ধু। তার কেস মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজেনবাবু অনেক দিন ধরে তদবির করছেন। প্রায় নাকি তিনি বেনেপুকুর থানায় একজন নামজাদা ক্রিমিনাল লয়ারকে নিয়ে যাতায়াত করেন। আদালতের বাইরে ওরকম একটা কেস মিটমাট হওয়া নিশ্চয়ই কঠিন, কিন্তু এতেই সাহিল খানের রাজেনবাবুর প্রতি অনুরক্ত হওয়া স্বাভাবিক। অনুরক্ত বলে গ্যারেজের দরদাম কমাবেন সাহিল খান? কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, থিয়েটার রোড এলাকার সেই গ্যারেজের মালিক সরলবাবুকে টেলিফোন করে বাকিটুকু জেনেছি। বলেছিলাম না ওদের পরস্পরের মধ্যে একটা সহযোগিতা থাকে। সরলবাবু খবর পেয়েছেন সাহিল খান 3 লাখ টাকা অ্যাডভান্স পেয়েছেন, বাকি 12 লাখ 6 মাসের মধ্যে 2 কিস্তিতে নেওয়ার পর সেল ডিড রেজিস্ট্রি হবে। 6 মাস কাজ চালাতে পারলে টাকা শোধ করা ঘনশ্যামের পক্ষে কঠিন নয়। এদিকে প্রদোষ তো তার পাশে থাকছে। মোদ্দা কথা, রাজেন মুখার্জি ওদের গ্যারান্টার। প্রদোষের সোর্স অফ ইনকাম কি? রায় সাহেব তো আর তার পালিতা কন্যা আর তার স্বামীকে বিশ্বাসই করতেন না। ওটা তার নিছক পাগলামি ছিল, কিংবা শ্রীলেখা বানিয়ে বলেছে। তুমি একটু চিন্তা করলেই বুঝবে। পালিতা কন্যার প্রতি অমন সাংঘাতিক সন্দেহ থাকলে কি তিনি তার নামে সব সম্পত্তি উইল করতেন? সত্যি উইল করে গিয়েছেন কিনা কে জানে। আমি জানি, জেনেছি। তোমাকে বলেছিলুম তাড়াহুড়োর কিছু নেই, আস্তে সুস্থে এগোবো। মধ্যে 2 দিন আমি ঠান্ডা মাথায় অনেকটা এগিয়ে যেতে পেরেছি। তুমি কিন্তু বড্ড বেশি তাড়াহুড়ো করছো জয়ন্ত। আস্তে গাড়ি চালাও, 3:30-এর মধ্যে এয়ারপোর্টের মোড়ে এসে গেলুম। বলেই কর্নেল ঘড়ি দেখলেন। এটা কিন্তু স্বাভাবিক স্পিড বস। এই রাস্তায় এর চেয়ে আস্তে চালালে অ্যাক্সিডেন্টের আশঙ্কা ছিল। তুমি এই বস বলা ছাড়ো ডার্লিং। লালবাজারের ডিসিডিটি 1 অরিজিৎ লাহিড়ির দেখা দেখি তুমি বস বলা শুরু করেছো। অরিজিতের মুখে এটা মানায়? বলেই কর্নেল বাঁদিক ঘুরে কিছু দেখতে থাকলেন। ডাইনে মোড় নিয়ে যশোর রোডে গাড়ি চলছে। সামনের গাড়ির লম্বা লাইন, যে কোনো সময় যানজট বেঁধে যেতে পারে। কর্নেল বললেন, বাহ, সময় কাটানোর জন্য চমৎকার জায়গা। বাঁদিকে গাড়ির চাকা নামিয়ে দাও। অসাধারণ নামটা তো, বন্ধুমহল। হট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। এই শীতে কেউ কোল্ড ড্রিঙ্ক খাবে কি? আসলে সাইনবোর্ডের লেখা বদলানোর মানে হয় না। শুধু পানীয় নয়, কেক, পেস্ট্রি, সন্দেশ পর্যন্ত, এমনকি চাউমিনও। ডার্লিং, আমরা 2 পেয়ালা কফি নিয়ে ভেতরে বসবো। এখানে গাড়ি রাখার অসুবিধে নেই। কর্নেল মাঝে মাঝে যাকে বলে ফানি হয়ে ওঠেন। আমাদের খুব খাতির করে ঢোকালো বন্ধুমহল। পিঠে কিট ব্যাগ আঁটা এবং গলায় বাইনোকুলার ক্যামেরা ঝোলানো, সাদা দাড়িওয়ালা, মাথায় টুপি পরা উজ্জ্বল গৌরবর্ণ বৃদ্ধকে দেখে যে বন্ধুমহলের উর্দি পরা পরিচারকরা বিদেশি ট্যুরিস্ট ভেবেছে, তাতে আমি নিঃসন্দেহ। এও ভেবেছে প্রেস্টিকার আঁটা গাড়ি মানেই যখন খবরের কাগজের গাড়ি। তখন এক সাংবাদিক সদ্য এয়ারপোর্টে প্লেন থেকে নামা এই বৃদ্ধ সাহেব ট্যুরিস্টকে কোথাও কোনো দর্শনীয় স্থান দেখাতে নিয়ে যাচ্ছেন। এর ফলে 2 পেয়ালা কফির বিল এলো 20 টাকা। টাকা অবশ্যই কর্নেল দিলেন। তারপর যখন আবার গাড়িতে চেপে স্টার্ট দিলুম, তখন আলো জ্বলে উঠেছে। 4:30তেই ছদ্ম সন্ধ্যার ঘোর। তাকে জমাট করেছে রাস্তার যানবাহনের চাকা থেকে উৎক্ষিপ্ত ধুলোবালি। একেই বলে ধোঁয়াশা। মধ্যমগ্রামের চৌরাস্তার কাছে সেদিনকার মতো সাদা পোশাকে প্রশান্ত ব্যানার্জি অপেক্ষা করছিলেন। ব্যাকসিটে বসে তিনি চাপা স্বরে কর্নেলকে বললেন, বড়বাবুর কোয়ার্টারের সামনেই গাড়ি রাখাটা সেফ। যেখানে সেখানে গাড়ি রাখা উচিত হবে না। গতকাল এক ভদ্রলোকের বাড়ির সামনে থেকে একটা গাড়ি চুরি হয়েছে। প্রশান্তবাবুর নির্দেশে আঁকাবাঁকা রাস্তা ও গলি ঘুরে পুলিশ কোয়ার্টারের গেট পেরিয়ে একটা জায়গায় গাড়ি দাঁড় করালাম। তারপর প্রশান্তবাবু আমাদের দোতলায় নিয়ে গেলেন। ওসির সঙ্গে আলাপ হলো। শৈলেশ সিংহ তার নাম।
কর্নেলের সঙ্গে তার কথাবার্তা থেকে বুঝতে পারলাম পুলিশ ফোর্স তৈরি হয়ে অপেক্ষা করছে। 6টার মধ্যে নন্দনকাননের পিছনে গিয়ে ওত পাতবে। আমরা পৌঁছবো 6:15 নাগাদ। অবাক হয়ে ভাবছিলাম এই ধরনের এলাহি কাণ্ডের উদ্দেশ্য কি। একটা বাগান বাড়িতে পার্টি হচ্ছে, সেখানে সেই বাড়িটা বিক্রির ব্যাপারে 10 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া নেওয়া এমন কি বেআইনি কাজ? এ তো ইনকাম ট্যাক্সের লোকেদের হানা দেওয়া নয় যে পুলিশ হানা দেবে। আর কেনই বা হানা দেবে? কিছুক্ষণ পরে শৈলেশ সিংহের সঙ্গে বেরিয়ে পড়লুম। একটু পরে বুঝলুম অন্য পথে নন্দনকাননের দিকে চলেছি। প্রায় মিনিট 20 পরে সামনে একটু দূরে অনেকগুলো আলো দেখতে পেলুম। তারপর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে একটা পাঁচিলের কাছে যেই পৌঁছেছি, হালদার মশাইয়ের গর্জন ভেসে এলো। হ্যান্ডস আপ! একটুখানি নড়লেই হালার খুলি উড়াইয়া দিমু। সেই সঙ্গে টর্চের আলো জ্বলে উঠল। পাঁচিলটা 6 ফুট উঁচু। পাঁচিল ডিঙিয়ে পুলিশের লোকেরা ঢুকে পড়ল। কর্নেল আমার হাত ধরে টানলেন, কিন্তু তার আগেই পাঁচিলের ওপর মুখ বাড়িয়ে দেখে নিয়েছি রাজেনবাবুর হাতে ছোড়া এবং একটা লোক পিছু হটছে। কর্নেল আমার হাত ধরে টর্চের আলো ফেলতে ফেলতে গেটের সামনে গিয়ে বলেছিলেন, পুলিশ পাঁচিল ডিঙিয়েছে, কাজেই আমাদের পাঁচিল ডিঙিয়ে যাওয়ার দরকার নেই। আমি হতবাক। গেটের বাইরে এবং ভিতরের কয়েকটা গাড়ি দেখতে পেয়েছিলাম। বাড়ির সামনের দিকে অনেকগুলো আলো জ্বলছিল, ঘরের ভিতরেও যথেষ্ট আলো, কিন্তু বাকি 3 দিক অন্ধকার। বারান্দায় ওঠার আগে কর্নেল ডেকেছিলেন, হালদার মশাই, আপনি কোথায়? বাড়ির পিছন দিক থেকে তার কণ্ঠস্বর শোনা গিয়েছিল। ড্রেস চেঞ্জ করতেছি কর্নেল স্যার। সামনে চওড়া একটা ঘরের ভিতরে বিশাল ডিমালো গড়নের একটা শ্বেতপাথরের টেবিল ঘিরে যারা বসেছিলেন, তাদের মধ্যে রাজেনবাবুর লইয়ার কুমুদ সেনগুপ্ত, হারাধন মল্লিক, প্রদোষ ও সর্বরীকে শুধু চিনতে পেরেছিলুম। টেবিলে কয়েকটা হুইস্কি ও রামের বোতল, কয়েকটা ডিশে স্তূপীকৃত মাছ ভাজা, কষা মাংস, চানাচুর, পাঁপড় ভাজা ইত্যাদি চোখে পড়েছিল। সবাই পুতুলের মতো নিষ্পন্দ হয়ে বসেছিল। পাশের ঘর থেকে কয়েকজন লাঠি ও বন্দুকধারী পুলিশ এসে ঢুকল। তারপর রাজেন মুখার্জিকে পিছনে 2 হাতে হাতকড়া পরানো অবস্থায় ঠেলতে ঠেলতে নিয়ে এলেন প্রশান্ত ব্যানার্জি। তার পিছনে ওসি শৈলেশ সিংহ ছিলেন। তিনি যাকে নিয়ে এলেন তাকে দেখে আমি চমকে উঠলাম। তিনি কুমুদবাবুর জুনিয়র সেই শৈবাল ঘোষ। শৈবাল ঘোষের মুখে উদ্ভ্রান্ত ভাব এবং পোশাকও এলোমেলো। তিনি ঘন ঘন শ্বাস নিচ্ছিলেন। অতি কষ্টে বললেন, জল খাবো। শৈলেশ সিংহ টেবিল থেকে জলের আস্ত জগটা তুলে তাকে দিলেন। শৈবালবাবু ঢকঢক করে জল খেয়ে বললেন, আমি বসবো? একজন কনস্টেবল তাকে কোণের দিক থেকে একটা চেয়ার এনে দিল। তিনি ধপাস করে বসে পড়লেন। তারপর 2 হাতে মুখ ঢেকে কেঁদে উঠলেন। শৈলেশ সিংহ তার পিঠে হাত রেখে বললেন, চেয়ার আপ শৈবাল বাবু। কর্নেল সাহেব আপনাকে রক্ষার জন্য উপযুক্ত গার্ড রেখেছিলেন। ছোড়াটা দিন প্রশান্তবাবু। প্রশান্ত ব্যানার্জির হাতে একটা ছোরা ছিল। ওটাই আমি এক পলকের জন্য রাজেনবাবুর হাতে দেখেছিলুম। শৈলেশ সিংহ ছোরাটা দেখিয়ে কুমুদবাবুকে বললেন, রাজেন মুখার্জি এটা দিয়ে আপনার জুনিয়র অ্যাডভোকেটের মুখ চিরকালের মতন বন্ধ করতে চেয়েছিলেন। সদর্পে হালদার মশাই এসে ঘরে ঢুকলেন। বললেন, পারে নাই, আমি ওত পাচ্ছিলাম। এনারে লইয়া বাড়ির পেছনে কয় পাও গেছে, অমনি টর্চ জ্বালছি। 1 সেকেন্ড দেরি হইলে গলা একেবারে ফাঁসাইয়া দিত। আচমকা এনার পেটে ধাক্কা মারছিল এই হালায়। ইনি ধাক্কা খাইয়া মাটিতে পড়লে বাঁচার আর উপায় ছিল না। আমাকে ওই খুনি শয়তান একটা গোপন কথা বলে বলে ডেকে নিয়ে গিয়েছিলেন। আসলে আমি বেশ কয়েক প্যাক হুইস্কি খেয়ে ফেলেছিলাম, তাই। থাক, চুপচাপ বসে থাকুন। হালদার মশাই, আপনার চেলা কোথায় গেল? হ্যাঁ, সে গেল কই? বলেই তিনি বেরুতেই যাচ্ছেন। একজন কনস্টেবল রঘুকে নিয়ে দরজার সামনে এলো। রঘু কাঁদো কাঁদো মুখে বলল, আমি তো পালাইনি, এই বলাইদার সঙ্গে কথা বলছিলাম। আমি পালাবো কেন? রঘু হচ্ছে একজন ম্যাজিশিয়ান। ভেন্ট্রিলোকুইজম অর্থাৎ স্বর জাদুর কথা আপনারা নিশ্চয়ই জানেন। রঘু হচ্ছে সেই বিদ্যায় ওস্তাদ। সেদিন বিকেলে সে আমাদের কাছে বসে স্বর জাদুর খেলা দেখিয়েছিল। সে আমাদের কাছে, অথচ ওই ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পাচ্ছি। আমিও এই বিদ্যাটা জানি। ওর গলার দিকে লক্ষ্য রেখেই টের পেয়েছিলাম এই বাড়িটাকে রঘু ভূতের বাড়ি করে ফেলেছে। কিন্তু কার হুকুমে? মিস্টার সিংহ, রঘুর কাছে কথাটা জেনে নিন।
শৈলেশ সিংহ তার পেটে রুলের গুঁতো মারতে এলে রঘু বলে উঠল, রাজেনবাবু আমাকে মাসে মাসে 30 টাকা করে দিতেন। রায় সাহেবের ওয়াইফ সুইসাইড করার পর থেকে রাজেনবাবু আমাকে এই কাজে লাগিয়েছিলেন। জিজ্ঞেস করুন, ওর মিথ্যা বলছি না, সত্যি বলছি। এই রাজেনবাবু কি করে জানলেন যে তুই এই ম্যাজিক জানিস? রাজেনবাবু তো আমাকে রায় সাহেবের এই বাগান বাড়িতে চাকরি জুটিয়ে দিয়েছিলেন। আমি কলকাতার ফুটপাতে ম্যাজিক দেখিয়ে বেড়াতুম, খুব কষ্টে ছিলুম। তারপর তাকে থামিয়ে কর্নেল বললেন, রায় সাহেবের কাছ থেকে এই বাগান বাড়ি সস্তায় কেনার জন্যই রাজেন মুখার্জি রঘুকে কাজে লাগিয়েছিল। তবে ও কথা থাক, আপনারা সব পুতুলের মতো বসে আছেন কেন? কি মল্লিক মশাই, 10 লাখ টাকা কি অ্যাডভান্স করে ফেলেছেন? আগে না, এই যে আমার লয়ার যতীনবাবু, ইনি চুপি চুপি বলেছিলেন এই মদের আসলে টাকা অ্যাডভান্স করা বা দলিলপত্র সই করানো ঠিক হবে না। টাকা কি সঙ্গে আছে আপনার? আমার মাথা খারাপ, টাকা আমি গাড়িতে রেখে এসেছি, আমার ছেলে অশোক গাড়িতে বসে আছে। হালদার মশাই শৈবালবাবুকে দেখিয়ে বললেন, কিন্তু এনারে রাজেন হালায় জবাই করতো কেন? সংক্ষেপে বলছি, গত সপ্তাহে শুক্রবার সন্ধ্যায় নতুন ব্রিফকেসের ভেতর 5 লাখ টাকা ভরে রায় সাহেব ডিডে সই করেছিলেন। রাজেনের লয়ার কুমুদবাবু এখানে আছেন। তার বাড়ি থেকে রায় সাহেব সন্ধ্যায় টাকা ভর্তি নতুন ব্রিফকেস নিয়ে নিজের গাড়িতে ওঠেন। তার সঙ্গে ওঠে এই রাজেন মুখার্জি এবং কুমুদবাবুর জুনিয়র শৈবালবাবু। শৈবালবাবু ব্যাক সিটে বসেছিলেন, গাড়ি ড্রাইভ করছিলেন রায় সাহেব। এয়ারপোর্ট হোটেলের বারে রাজেন রায় সাহেবকে সেলিব্রেট করার প্রস্তাব দিয়েছিল। রায় সাহেব মদে আসক্ত মানুষ, 3 জনে বারে ঢোকেন, 3 জনে টেবিলে হুইস্কি খাচ্ছিলেন। এক সময় শৈবালবাবুর চোখে পড়ে রাজেনের ব্রিফকেসটাও নতুন এবং একই কোম্পানির তৈরি। বয়স্ক এবং ভগ্ন স্বাস্থ্য এক বৃদ্ধ মানুষ মহেন্দ্র রায়ের অন্যমনস্কতার সুযোগ নিয়ে রাজেন দুটো কাজ করে। শৈবালবাবু প্রথমটা দেখতে পেয়েছিলেন। রাজেন টেবিলের থেকে ওঠার সময় রায় সাহেবের ব্রিফকেসটা নিয়ে নিজের ব্রিফকেসটা রায় সাহেবের হাতে তুলে দেয়। দ্বিতীয়টা আমি তদন্ত করে জেনেছি। রায় সাহেবের গ্লাসে রাজেন কড়া জোলাপ জাতীয় কোনো তরল ওষুধ মিশিয়ে দিয়েছিল। তার ফলে বাড়ি ফিরে তিনি পেটের অসুখে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে গিয়ে হার্ট ফেল করে মারা যান। সর্বরী এতক্ষণে ফুঁপিয়ে কেঁদে উঠল। আহা, পরে কাঁদবে, কথাগুলো শোনো আগে। রায় সাহেবকে রাজেন যে ব্রিফকেসটা দিয়েছিল তাতে ভরা ছিল প্রচুর রঙিন বিদেশি ম্যাগাজিন। 1 ডজন আর্ট পেপারে ছাপা ম্যাগাজিনের ওজন আছে। রায় সাহেবের পক্ষে নেশাগ্রস্ত অবস্থায় বোঝা সম্ভব ছিল না তার ব্রিফকেসে আসলে কি আছে কিংবা তার ব্রিফকেসটা বদল হয়ে গিয়েছে। সেই ব্রিফকেসটা কেউ চুরি করেছিল। পরে তালা ভাঙা অবস্থায় শ্বশুর মশাইয়ের গাড়ির তলায় এসে ফেলে রেখেছিল ব্রিফকেসটা। হালদার মশাই সুরেশ সরকার রোডে রায় সাহেবের বাড়ির নিচে আবর্জনার গাদায় কতগুলো রঙিন ম্যাগাজিন কুড়িয়ে পেয়েছিলেন। সেগুলো হর্টিকালচার এবং নার্সারি সংক্রান্ত দামি ম্যাগাজিন। সেগুলো দেখা মাত্র আমার সন্দেহ জেগেছিল রাজেন এই মল্লিক মশাইয়ের নার্সারির পার্টনার ছিল। এদিকে সেদিনই ব্রিফকেসটা তালাবন্ধ অবস্থায় পাওয়া গেছে। তখনই আমার সন্দেহ হলো রাজেন কি কোনো এক সুযোগে শুক্রবার রাতে ব্রিফকেস বদল করে রায় সাহেবকে ফাঁকি দিয়েছিল। সেই সময় রাজেনের মুখে শুনলাম কেউ তাকে 5 লাখের অর্ধেক দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। সে কে হতে পারে? কেন সে হুমকি দিচ্ছে? আমার মনে পড়ে গেল শুক্রবার রাত্রে কলকাতায় ফেরার সময় শৈবালবাবু সঙ্গে ছিলেন। তাই সোজা তাকে টেলিফোনে চার্জ করলুম, পুলিশের ভয় দেখালুম, এমনকি তাকে রাজেনবাবুর হাত থেকে বাঁচাবার জন্য বাইরে কোথাও যেতে বললুম। প্রথমে শৈবালবাবুর লোভে পড়েছিলেন, পরে আমার সঙ্গে গোপনে দেখা করে ব্রিফকেস বদলের ঘটনা বললেন। আমি ফাঁদ পাতার সুযোগ খুঁজছিলুম, পেয়েও গেলুম। মল্লিক মশাইয়ের নন্দনকানন কেনার প্রচণ্ড ইচ্ছে ছিল, কিন্তু ডিড তো আনরেজিস্টার্ড। তাই রাজেন কাউকে জাল রায় সাহেব সাজিয়ে ডিড রেজিস্ট্রি করেছে, এই খবর পেয়ে গেলুম। রেজিস্টার্ড ডিডের নকল বের করা সহজ। রাজেন এই পার্টির আয়োজন করল। সে ইতিমধ্যে টের পেয়েছিল যে শৈবালবাবু তার ব্রিফকেস বদল দেখেছেন, কারণ আমি শৈবালবাবুকে পরামর্শ দিয়েছিলুম আসল ঘটনা বলে রাজেনের উপর চাপ দিতে।
রাজেন আজ পার্টিতে তাকে নিমন্ত্রণ করে রফা করতে চেয়েছিল। শৈবালবাবুকে সে ফাঁদে ফেলতে চেয়েছিল, কিন্তু শৈবালবাবুকে আমি টোপ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম। সাংঘাতিক রফা। অবশ্য আপনার টোপও সাংঘাতিক। হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম যে রাজেন শৈবালবাবুর মুখ চিরকালের জন্য বন্ধ করতে না পারলে এই বাগান বাড়ি কেউ কিনবে না। শৈবালবাবু তার সিনিয়র কুমুদবাবুর কাছে ক্রেতার খোঁজ পাবেন এবং জাল রায় সাহেব সাজিয়ে রাজেনের ডিড রেজিস্ট্রির কথা ফাঁস করে দেবেন। আমার শ্বশুর মশাইয়ের ফায়ার আর্মস চুরি গেছে। ওটা নিছক টয় পিস্তল, যাত্রা, থিয়েটার, সিনেমায় ব্যবহার করা হয়। রায় সাহেবের অনেক বদনাম ছিল পুলিশ মহলে। তার সত্যিকার ফায়ার আর্মসের লাইসেন্স পেতে অসুবিধে ছিল, তাই তিনি ওই টয় পিস্তল দেখিয়ে বহু লোককে তটস্থ রাখতেন। টয় পিস্তলটা আমার হাতে এসে গেছে, আমি ওটা কুড়িয়ে পেয়েছি। এই দেখুন। বলেই কর্নেল ওসি শৈলেশ সিংহকে বেল্ট এবং কেস শুদ্ধ টয় পিস্তলটা পরীক্ষা করতে দিলেন। মিস্টার সিংহ সেটা দেখার পর হেসে ফেললেন। হ্যাঁ, নিছক খেলনার অস্ত্র। আমি বুঝতে পেরেছি, তপেশবাবুর মেয়ে শ্রীলেখাই বাবার ব্রিফকেস আর ওই খেলনা পিস্তল চুরি করেছিল। তারপর সে যখন দেখলো ব্রিফকেসে টাকা নেই আর ওটা খেলনা পিস্তল, তখন একে একে দুটোই ফেলে দিয়েছিল। শ্রীলেখা যে চুরি করেছিল তা যখন প্রমাণ করা যাবে না, তখন চুরি নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তার চেয়ে বড় কথা, ফেলে দেওয়া ব্রিফকেসে টাকার বদলে ম্যাগাজিন ভরা ছিল। আর সত্যিকার ফায়ার আর্মসের বদলে আপনার বাবা টয় পিস্তল সঙ্গে রাখতেন। কাজেই যেই চুরি করুক তার চুরি নিষ্ফল হয়েছে। শৈলেশবাবু, আমি এবার বিদায় নিচ্ছি। আপনারা আপনাদের কর্তব্য পালন করুন। আসুন হালদার মশাই, জয়ন্ত চলে এসো। 1 মিনিট কর্নেল সাহেব, আপনাদের সঙ্গে 2 জন কনস্টেবল দিচ্ছি। পুলিশ কোয়ার্টারে আপনাদের গাড়ি আছে। কনস্টেবলরা সিকিউরিটির লোককে বলে না দিলে গাড়ি বের করার প্রবলেম হবে। কলকাতা ফেরার পথে প্রাইভেট ডিটেকটিভ কে হালদার নন্দনকাননে তার অভিজ্ঞতার বিবরণ দিচ্ছিলেন। বিবরণ শেষ হলে তিনি একটি নস্যি নিয়ে বললেন, কিন্তু রায় সাহেবের ব্রিফকেসে শ্রীলেখার ঘরে বিছানার তলায় রাখা ছিল। সেই ব্রিফকেসখানা চুরি গেল। মিস্ট্রি সলভ করানোর জন্যই তো শ্রীলেখা আমার সাহায্য চাইছিল। সেই মিস্ট্রি তো সলভ হইল না। আপনার মিস্ট্রি আশা করি জয়ন্ত সলভ করে দিতে পারবে। হ্যাঁ, জয়ন্ত বাবু কোন কি? হালদার মশাই, শুধু এটুকু বলতে পারি, শ্রীলেখার বাবা তপেশ মজুমদার রায় সাহেবের ব্রিফকেস রাজেন মুখার্জির ভরে রাখা পত্রিকাগুলো হাতিয়েছিলেন। তার মানে তপেশ বাবুই ব্রিফকেস খান চুরি করছিলেন? হ্যাঁ, তপেশবাবু তাদের সমিতি থেকে ফিরে তার ফ্ল্যাটে রায় সাহেবকে কথা বলতে শুনে আড়ি পেতেছিলেন। এটাই আমার অঙ্ক। এছাড়া তার পক্ষে শ্রীলেখাকে রায় সাহেবের ব্রিফকেস রাখতে দেওয়ার খবর কোনোভাবেই জানা সম্ভব নয়। কিন্তু মেয়ের বিছানার তলা থেকে ব্রিফকেস চুরি করে তপেশবাবু কোথায় তা লুকিয়ে রেখেছিলেন? তার বাথরুমে। শ্রীলেখা তার বাবার বাথরুমে কেন ঢুকবে? ধরা যাক বাবাকে যদি সে সন্দেহ করেও থাকে, তার বাথরুমে 5 লাখ টাকা ভর্তি ব্রিফকেস রাখার সম্ভাবনা সে আঁচ করতে পারেনি। অত টাকা কি কেউ বাথরুমে রাখে? কিন্তু আসল কথাটা হলো, নিজের বাবাকে শ্রীলেখা সন্দেহই করেনি। ওটা ওর নিছক মুখের কথা। বাবাকে সন্দেহ করলে প্রাইভেট ডিটেকটিভের সাহায্য কি সে তার বাবার মাধ্যমে চাইতো? নিজেই গোপনে কোনো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির কাছে যেত। আজকাল কাগজে এসব এজেন্সির বিজ্ঞাপন প্রায়ই ছাপা হয়। ব্রিফকেসে টাকার বদলে ম্যাগাজিন দেখা তপেশ বাবুর কি অবস্থা! তবে খান ছয়েক ম্যাগাজিন তার দুঃখ ভুলিয়ে দিয়েছিল। হ্যাঁ, সেক্স ম্যাগাজিনগুলো। হালদার মশাই ব্যাকসিট থেকে ঝুঁকে এলেন। হ্যাঁ, কি কইলেন? কি কইলেন? কর্নেলের অ্যাপার্টমেন্টে গিয়ে কফি খেতে খেতে দেখবেন। একটু অপেক্ষা করুন। টয় পিস্তলটা কিন্তু চুরি করেছিল স্বয়ং শ্রীলেখা। এও আমারই অঙ্ক। সে কি, শ্রীলেখা ওটা চুরি করবে কেন? অঙ্ক কষে দেখো। রায় সাহেব তাকে 5 লাখ টাকা রাখতে দিয়ে মারা পড়েছেন। অতএব সেই টাকা রক্ষা করার স্বাভাবিক তাগিদে
রায় সাহেবের বিছানা থেকে ওটা সে চুরি করেছিল। সে ওটা সত্যিকার ফায়ার আর্মস ভেবেছিল। টাকা ভর্তি ব্রিফকেস চুরি গেল, তারপর সেটা পাওয়া গেল রায় সাহেবের গাড়ির তলায়। তখন হতাশ শ্রীলেখা ঘনশ্যাম নন্দীকে চোর সন্দেহ করে তাকে গুলি করে মারতে চেয়েছিল, অর্থাৎ মারার প্ল্যান করেছিল, এটা অনুমান করা যায়। কিন্তু ফায়ার আর্মসটা ব্যবহার করতে গিয়ে সে বুঝতে পারে ওটা একটা খেলনা মাত্র। তখন সে রায় সাহেবের গাড়ির তলায় ফেলে দেয়। যাই হোক, আমার অঙ্ক নির্ভুল তার প্রমাণ কাল সকালে পাবে। তপেশবাবু আর শ্রীলেখাকে কাল সকাল 9টার মধ্যে আসতে বলেছি। ছেড়ে দিন, বাবা মেয়েকে আর হ্যারাস করে কি হবে? হ্যাঁ, শেষ হলো আজকের গল্প রহস্যের নাম নন্দনকানন। গল্পটি কেমন লাগলো আমাদের জানান কমেন্টে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, শুভরাত্রি।